এই প্রথমবার একটা পডকাস্টে এসছি, মনটা খুব ভারাক্রান্ত। গত রবিবার তোমার কাছে একটা কল আসে, কি ঘটেছিল? এটা সূত্রপাত হয়েছিল 1 বছর আগে থেকে। গত বছর 2024-এর ফেব্রুয়ারির একদম এন্ডে একটি মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে যে ওনার ইমিডিয়েট কিছু হেল্পের দরকার। বিয়ে হওয়ার পর এই 2 বছরের মধ্যে একবার অরুণিমা কিন্তু প্রেগন্যান্ট হয়। প্রেগন্যান্ট হওয়া সত্ত্বেও একদম যখন অ্যাডভান্স স্টেজ, তখন মিসক্যারেজ হয়ে যায়। তা তখন অরুণিমা আমাকে বলছেন, দেবাদীপদা, এই যে মিসক্যারেজটা আমার হলো, এইটা পেছনে কিন্তু একটা ঘটনা রয়েছে এবং সেটা খুবই ভয়ঙ্কর। এইবার স্বপ্নের পটভূমিকা ধীরে ধীরে বদলাতে শুরু। অরুণিমা দেখছে যে এখন তো ওরা আর ভয় পাই না, উল্টে ওকে ভয় দেখায় স্বপ্নের মাধ্যমে। একটা পার্টিকুলার ঘরে গিয়ে অরুণিমা রীতিমতো চমকে ওঠে। ও যখন বেরোলো, বেরিয়ে দেখছে ওখানে রক্তে যেন ভেসে যাচ্ছে। ওই মহিলা দাঁড়িয়ে, মহিলারও সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, কোলে একটা বাচ্চা, সেই বাচ্চাটা মৃত। মহিলা সেই মৃত বাচ্চাটাকে অরুণিমার দিকে বাড়িয়ে বলল, মা হওয়ার শখ হয়েছে, এর মা হবি? গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। গল্পওয়ালার হরর পডকাস্টে আজকে আমার সাথে রয়েছেন দেবদীপ মিত্র। যেই ঘটনাটা দেবদীপদা আজকের এপিসোডে আমার সাথে শেয়ার করেছেন, আমি এটুকুই বলবো, শেষ পর্যন্ত মন দিয়ে পুরো ঘটনাটা শুনবেন, কারণ এই ঘটনাটা আজ রাত্রে আপনার অন্তরাত্মাকে রীতিমতো কাঁপিয়ে দেবে। আজকে ফার্স্ট টাইম গল্পওয়ালাতে একটা আনসলভড কেস আপনারা শুনতে চলেছেন। আজকের ঘটনার জন্য আপনি কি মানসিকভাবে তৈরি? কমেন্ট করে জানান। আর দেবদীপদার জন্য লাইক বাটনটাও প্রেস করতে ভুলবেন না। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে অথবা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক স্পাইন চিলিং হরর পডকাস্ট নিয়ে। হ্যালো দেবদীপদা। হ্যালো, ওয়েলকাম টু গল্পওয়ালা অ্যাগেইন। আজ অনেক দিন পর তুমি এসেছো, কেমন লাগছে? ভালো লাগছে। তো সবার আগে আমি এটা বলেই শুরু করব যে কেমন আছো তুমি, বলো। আছি ভালো, কিন্তু এই প্রথমবার একটা পডকাস্টে এসছি, মনটা খুব ভারাক্রান্ত। গত রবিবার তোমার কাছে একটা কল আসে, এবং আমি শুরুতেই বলতে চাই যে বিগত 1 বছর আগে তুমি একটা কেস হ্যান্ডেল করেছিলে। হ্যাঁ, যেটা আর 5টা কেসের মতোই তুমি স্বাভাবিকভাবে নিয়েছিলে এবং কেসটা তুমি সলভ করেছিলে। বাট যখন গত রবিবার তোমার কাছে কলটা আসে, পুরো ক্যালকুলেশনটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কি ঘটেছিল? আচ্ছা, গত রবিবারের যে কলটা, সেটা বলা যেতে পারে যে আমি যে ঘটনাটা হ্যান্ডেল করছিলাম বা যে কেসটা হ্যান্ডেল করছিলাম, ওটার একদম শেষের দিক। অর্থাৎ ওই দিনে আমি যা ইনফরমেশন পেলাম, তারপরে আর আমার প্র্যাকটিক্যালি আর কিছু করার নেই। কিন্তু এটা সূত্রপাত হয়েছিল 1 বছর আগে থেকে। এটা আমার কাছে এসেছিল আজ থেকে 1 বছর আগে, তাও 1 বছরেরও একটু বেশি সময় বলতে পারো,
মানে তোমার মোটামুটি ওই 2024-এর ফেব্রুয়ারির একদম এন্ডের দিকে এই ঘটনাটা আমার কাছে আসে। আমি একটু গোড়ার দিক থেকে ব্যাপারটা বলি, তাহলে জিনিসটা পরিষ্কার হবে সবার কাছে। সেটা হলো গত বছর 2024-এর ফেব্রুয়ারির একদম এন্ডে একটি মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে, মানে খুবই জুনিয়র, খুবই অল্প বয়সী একজন মেয়ে। মেয়েটির নাম হচ্ছে অরুণিমা, অনেকটাই জুনিয়র। তা আমার সঙ্গে যোগাযোগ করে এবং করে তিনি বলেন যে আমার চেম্বারে তিনি আসতে চান, এবং ওনার রিকোয়েস্ট শুনে যেটা মনে হলো যে উনি মানে এতটাই সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন যে ওনার ইমিডিয়েট কিছু হেল্পের দরকার। তা বেশি দেরি উনি করতে চান না, একদম ইমার্জেন্সি একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাকে বলে তাই। তা আমি একটা দিনক্ষণ দেখে ওনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিলাম। উনি আমার চেম্বারে এলেন এবং সঙ্গে ওনার হাজব্যান্ডকে নিয়ে এসছেন। আচ্ছা, হাজব্যান্ডের নাম হচ্ছে সুজিত। এইবার আমার এখানে এসে অরুণিমা যেটা বলে সেটা হলো যে ওই সুজিতের সঙ্গে, মানে যখন আমার কাছে এসছে তারও 1.5 বছর কি 2 বছর আগে সুজিতের সঙ্গে ওর বিয়ে হয়। মানে একদম নর্মাল, মানে প্রেম করে বিয়ে যেটাকে বলে সেরকমভাবেই বিয়ে হয় ওদের। এইবার বিয়ে হওয়ার পর এই 2 বছরের মধ্যে একবার অরুণিমা কিন্তু প্রেগন্যান্ট হয়। ওকে। কিন্তু প্রেগন্যান্ট হওয়া সত্ত্বেও তার পরবর্তীকালে গিয়ে, মানে একদম যখন অ্যাডভান্স স্টেজ, তখন মিসক্যারেজ হয়ে যায়। অর্থাৎ সেই সন্তানকে সে জন্ম দিতে পারেনি। তো এটাই এখন ওদের কনসার্ন, মানে এই যে কাপল যারা এসছে আমার কাছে, অরুণিমা আর সুজিত, এদের এটাই এখন কনসার্ন যে সন্তান লাভের ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা। সেটাই আমাকে এখন চার্ট দেখে অ্যানালাইজ করতে হবে। তা আমি যা যা রিকোয়ার্ড ইনফরমেশান সেগুলো নিয়ে আমি চার্টটা প্রিপেয়ার করলাম। করে দেখছি হাজব্যান্ড ওয়াইফ উভয়ের ক্ষেত্রেই সন্তান লাভের ক্ষেত্রে বাধা, এবং বলতে পারো দেখো বাধা অনেকের ক্ষেত্রেই থাকে, কিন্তু তাও বাধা অতিক্রম করে অনেকের হয়ে যায়। কিন্তু এদের চার্টটা এমনই, মানে এদের দুজনেরই চার্ট এমনই চার্ট যেখানে দেখাচ্ছে যে সন্তান প্র্যাকটিক্যালি হবেই না। এটা বাচ্চাটা ইন্ডিকেট করছে সন্তান হবেই না। কারণ আমরা সন্তানকে দেখি 5th হাউস থেকে। সন্তান হওয়ার যে প্রাইম পজিটিভ হাউসগুলো, মানে 5 হতে পারে, 2 হতে পারে, 11 হতে পারে, এই 3টে হচ্ছে মেন, মানে সন্তান হওয়ার ক্ষেত্রে প্রাইম পজিটিভ হাউস। একটা সন্তান লাভের ক্ষেত্রে কি শুধুমাত্র মেয়েদেরই বাচ্চার দেখা হয় না, তার সাথে ছেলেদের দুজনেরই দেখতে হবে। এবার 5 নির্দেশ করে হচ্ছে সন্তান লাভের একদম প্রধান ঘর। 2 মানে হচ্ছে পরিবার বৃদ্ধি বা বংশবৃদ্ধিকে বোঝায়। আর 11 মানে হচ্ছে যাবতীয় সাফল্য। তা এই ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে সাফল্যটাকে বোঝাচ্ছে। তা এই হাউসগুলো তো আসেইনি, উল্টে নেগেটিভ হাউসগুলো চলে এসছে। মানে 5th হাউসের সঙ্গে এই নেগেটিভ হাউসগুলো কোনো না কোনোভাবে গ্রহ নক্ষত্রের দ্বারা কানেক্টেড হয়েছে। যেমন 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 10 নম্বর ঘর, আবার 8ও এসছে। ওকে। আবার অরুণিমার চার্টে স্পেশালি 5th হাউসে কেতু বসে আছে অকিপাই করে। এইবার এই যে কেতু বসে আছে 5th হাউসে, এইটার একটা গুরুত্ব পরই গিয়ে বোঝা যাবে। মানে কেতুর ভূমিকা এখানে শুধু সন্তান লাভের ক্ষেত্রে নয়, আরও অনেক ব্যাপারের সঙ্গে কিন্তু জড়িত। সেটা আমি একদম ঘটনার এন্ডে গিয়ে বলবো, তাহলে জিনিসটা দর্শকদের কাছে, সকলের কাছেই মানে ক্লিয়ার হবে। তো এবার আমি দেখলাম যে মুদ্রা কথা, হাজব্যান্ড ওয়াইফ কারোরই সন্তান লাভের কোনো চান্স নেই। তা সেটা বললাম, কারণ এইসব ক্ষেত্রে তো মন ভোলানো বা মন রাখার জন্য তো মিথ্যা বলে তো কোনো লাভ নেই, আমাকে একদম সত্যিটাই বলতে হবে। তা ওটা শোনার পর ওই সুজিত বলে যে ছেলেটি, সে জিজ্ঞাসা করছে যে আচ্ছা এটার কি কোনো রেমেডি নেই? তা আমি তখন ওদেরকে বোঝালাম যে দেখুন, রেমেডি কখন কাজ করবে? যখন আমি দেখতাম যে আপনার সন্তান লাভের ক্ষেত্রে বাধা আছে, কিন্তু আপনার আলটিমেটলি সন্তান লাভও রয়েছে। যদি পজিটিভ নেগেটিভ দুটো হাউস একসাথে আসে, তখন পজিটিভটাকে পাওয়ার আপ করার জন্য আমি রেমেডি দিতে পারি। কিন্তু চার্ট যেখানে ইন্ডিকেট করছে যে সন্তান হবেই না, তার মানে কি
ইউনিভার্সের এটাই ইচ্ছা, কোনো না কোনোভাবে প্রারব্ধের দ্বারা ওরা এই চার্টটা পেয়েছে। এবারে সাধারণত কি হয়, সন্তান লাভের ক্ষেত্রে যাদের বাঁধা কিন্তু আলটিমেটলি সন্তান হয়, তাদের ক্ষেত্রে গোপাল কবচ বা দুর্গা কবচ এগুলো কাজ করে। বা যারা কবচ অ্যাফোর্ড করতে পারে না, তাদেরকে আমি বলি যে বাড়িতে একটা গোপাল পুজো করতে একটু ঘটা করে। তা এইগুলো করলে অনেক সময় এই বাধাগুলো কিন্তু কেটে যায়। আবার কিছু মন্ত্র জপেরও ব্যাপার থাকে, তো এইগুলো করলে বাধা কেটে যায়। কিন্তু এদের ক্ষেত্রে বাধা কাটিয়েও তো আমার কোনো লাভ নেই, কারণ প্রাইম পজিটিভ হাউসই আসেন। তা সেটা আমি ওদেরকে বোঝালাম যে এইগুলোর পেছনে আর ছুটে লাভ নেই, আমি এখানে কিন্তু কোনো রেমেডি দিতে পারবো না, রেমেডি দিলেও সেটা কোনো কাজ করবে না, আপনাদের অর্থটাই মানে বেফালতু খরচ হবে। তা ওনারা বুঝলেন আমার কথাটা। তা তখন অরুণিমা আমাকে বলছেন যে দেবাদীপদা, এই যে আমার মিসক্যারেজটা হলো, মানে আমার কাছে যখন এসছে তারও মাস 4 কি 5 আগে এই ঘটনাটা ঘটে। এই যে মিসক্যারেজটা আমার হলো, এইটা পেছনে কিন্তু একটা ঘটনা রয়েছে এবং সেটা খুবই ভয়ঙ্কর। আচ্ছা, এই ঘটনাটা আমি একটু আপনাকে বলতে চাই, কারণ আমার এতদিন ধরে মনে হচ্ছিল কোনো না কোনো প্যারানর্মাল ইনসিডেন্ট বা ওই জাতীয় কোনো কারণে আমার সন্তান হয়নি বা সন্তানকে আমি পৃথিবীর আলো দেখাতে পারিনি। এখন আপনার কাছে এসে আমি আরও ব্যাপারটাতে কনফার্ম হলাম যে আমার সন্তান ভাগ্যটাই নেই। কিন্তু তাও আমি একটা ঘটনা আপনাকে শোনাতে চাই, এবং এই ঘটনাটা মিসক্যারেজ হয়ে যাওয়ার পরেও এই ব্যাপারটা এখনও কিন্তু আমাকে হন্ট করছে, আমাকে এবং সুজিতকে, আমাদের দুজনকেই হন্ট করছে। তা আমি বললাম যে ঠিক আছে, একটু শুনি। তা তখন অরুণিমা বলছে যে বিয়ের পর এভরিথিং ওয়াজ ফাইন, সব কিছু নর্মাল। সুজিতের নিজস্ব একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটা ওরা দক্ষিণ কলকাতাতেই থাকে, সেই ব্যবসাটাও বেশ ভালোভাবেই চলে। আর্থিক অনটন বলতে সেরকম কিছু নেই। হ্যাঁ, বিরাট একটা কিছু যে মানে টাকা কড়ি আসছে এমনটা নয়, কিন্তু মোটামুটি চলেই যাচ্ছে, মানে একটা পরিবার চালিয়ে নেওয়ার মতো আয় রোজগারটা রয়েছে। তো সব কিছুই নর্মাল, এবং শ্বশুরবাড়িতেও মানে শ্বশুরবাড়িটাও বেশ ভালো। এইবার যা হয় আর কি, মানে বিয়ের বেশ কিছুদিন পর হঠাৎ করে জানা যায় যে অরুণিমা প্রেগনেন্ট হয়েছে। অরুণিমা বলছে যে মানে আমি যে অন্তঃসত্ত্বা এটা বোঝা যায়। এইবার এই প্রেগনেন্ট হওয়ার মোটামুটি দিন 7 পর থেকে একটা অদ্ভুত ব্যাপার স্টার্ট হয় অরুণিমার সাথে। আচ্ছা, সেটা হচ্ছে ও একটা স্বপ্ন বারবার করে দেখতে থাকে, একই স্বপ্ন রিপিটেডলি। স্বপ্নটা হচ্ছে এরকম যে একটা খুব সাধারণ বাড়িটা সম্ভবত মানে কলকাতা শহরে নয়, একটু বাইরের দিকে, কোনো গ্রামের দিকে। সেই বাড়িটাতে 2টো বাচ্চা রয়েছে, এবং সেই বাচ্চা দুটোর ওপর অরুণিমা দেখছে যে ও নিজে প্রচণ্ড পরিমাণে তাদের ওপর নির্যাতন করছে। সিরিয়াসলি? হ্যাঁ, 2টো বাচ্চার ওপর। এবং এই যে দুটো বাচ্চা হচ্ছে মেয়ে, একই বয়সী, যমজ, ঠিক আছে, তাদের ওপর রীতিমতো অত্যাচার করছে, নির্যাতন করছে, শারীরিক নির্যাতন, মানে মারধর করা, চড়থাপ্পড় মারা, এইটা অরুণিমা করছে। এই স্বপ্নটা অরুণিমা বারবার দেখছে, এবং এই যে নির্যাতন, এর ফলে বাচ্চা দুটো প্রচণ্ড রকম কান্নাকাটি করছে। আর বাচ্চা দুটোর বয়সও খুব একটা বেশি নয়, মানে 3 থেকে 5-এর মধ্যে এরকম বয়স হবে। তো ওরা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, এবং সেই কান্না থামানোর জন্য অন্য একটা মহিলা সে এসে সেই বাচ্চা দুটোকে প্রোটেক্ট করছে, আর প্র্যাকটিক্যালি অরুণিমার হাতে পায়ে ধরছে যে ও যেন এই নির্যাতনটা না করে। আচ্ছা, এবার এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা বারবার করে অরুণিমা দেখতে থাকে, একই স্বপ্ন। তবে একই স্বপ্ন বলতে মানে নির্যাতনের ধরনটা স্বপ্ন অনুযায়ী আবার পাল্টায়। মানে কখনো দেখছে মারছে, কখনো দেখছে যে সিঁড়ি থেকে ফেলে দিচ্ছে, কখনো দেখছে চুলের মুঠি ধরে টানছে। তারপরে যেই মহিলা
ওদেরকে সেভ করতে আসে, ওই বাচ্চা মেয়ে দুটোকে, সম্ভবত ওদের মা, তখন অরুণিমা তার ওপরেও রীতিমতো অত্যাচার করে। ওকে। চড়থাপ্পড় মারা, এই সেই, হ্যাঁ, ধূপকাঠি, জ্বলন্ত ধূপকাঠির ছ্যাঁকা দিয়ে দেওয়া, এরকম টাইপের নানান রকম নির্যাতন কিন্তু চলে। তো এই ড্রিমটা বারবার বারবার করে অরুণিমা দেখতে থাকে, এবং দেখতে দেখতে এটার ইন্টেন্সিটিটা এমন একটা পর্যায়ে চলে যায় যে অরুণিমা নিজের মধ্যেই একটা অস্বস্তি বোধ করতে থাকে। কারণ তুমি ভাবো, মানে তুমি নিজেকে দিয়ে একটা বিচার করো, তুমি প্রত্যেক দিন স্বপ্নে একই জিনিস দেখছো, এবং তুমি দেখছো যে তুমি কাউকে মারছো, এবং সে তোমার কাছে মানে ক্ষমা ভিক্ষা চাইছে বা এরকম কিছু একটা, হ্যাঁ, তোমার কেমন লাগবে? তো এই একই ড্রিম, তার মধ্যে ও আবার প্রেগন্যান্ট হয়েছে। প্রেগন্যান্সির টাইমে মহিলাদের ক্ষেত্রে আমরা জানি যে নানান রকম মুড সুইং হওয়া, মানসিক সমস্যা, এগুলো কিন্তু দেখা যায়। তো এইটা যখন একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল, মানে প্রায় 1 মাসের কাছাকাছি ধরে এই রকম স্বপ্ন যখন চলতে থাকলো, তখন অরুণিমা বাধ্য হয়ে বাড়ির লোকজনকে, মানে ওর শ্বশুর বাড়ির লোকজনকে ঘটনাটা খুলে বলে, এবং সুজিতকেও সেটা জানায়। সুজিতকে তো বলতেই হবে। তা তখন ওরা একজন সাইকোলজিস্টের কাছে যান, সেখানে নিয়মিত ওর কাউন্সেলিং চলে, সিটিং হয়। তা সাইকোলজিস্টরা যেরকম বলবে, মানে এটা পুরোটাই মানসিক সমস্যা, প্রেগনেন্সির টাইমে এরকম হতেই পারে, নানান রকম কাউন্সেলিংয়ের মাধ্যমে নানান রকম ব্যাপার ওকে বোঝানো হয়, কিন্তু আলটিমেটলি কোনো ফল হয় না। স্বপ্ন কিন্তু স্বপ্নের মতোই চলতে থাকে। এইবার ধীরে ধীরে কি হলো, এতদিন তো স্বপ্নের মাধ্যমে ব্যাপারটা হচ্ছিল, এবার আস্তে আস্তে অরুণিমা কি করলো, ওই বাড়ির আনাচে কানাচে ওদেরকে দেখতে পেত। হ্যাঁ, ওই যে বাড়িটা, ওর যে শ্বশুর বাড়ি, ওই শ্বশুর বাড়ির বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে ওই বাচ্চা মেয়ে দুটোকে, ওই মহিলাটাকে ও কিন্তু দেখতে পেত। স্বপ্নে? স্বপ্নে না, এবারে রিয়েলিটিতে। এতদিন স্বপ্নের মধ্যে চলছিল, এখন ওই বাড়িটাতে ও সচক্ষে দেখতে পাচ্ছে। আচ্ছা। মানে কীরকম দেখতে পাচ্ছে, মানে আমাকে যখন বর্ণনা দিচ্ছিল যে রান্নাঘরে ঢুকেছে, রান্নাঘরে ঢুকে লাইট জ্বালানোর সাথে সাথেই দেখছে স্ল্যাবের নিচে দুটো মেয়ে বসে রয়েছে, জাস্ট ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড। তারপর বাড়ির বিভিন্ন জায়গায় যে করিডোরগুলো বা যে প্যাসেজগুলো, সেখান থেকে ওই মহিলাকে দেখতে পাচ্ছে, ছুটে চলে গেল। ঠিক আছে, তা এই রকম ঘটনা বারবার বারবার করে ঘটতে থাকলো। কিন্তু ওই বাচ্চা দুটোর মুখোমুখি যখন হয়, যত কম সময়ের জন্যই হোক না কেন, বাচ্চা দুটো কিন্তু সেই একই তাদের অভিব্যক্তি, অর্থাৎ হাত জোড় করে এমন একটা ভাব দেখাচ্ছে যাতে অরুণিমা ওদের ওপর নির্যাতন না করে। নিয়ে এই জিনিসটা কিন্তু চলতে থাকলো। ইন দ্য মিনওয়াইল কি হলো, সুজিতের সাথেও কিন্তু নানান রকম অদ্ভুত অদ্ভুত ব্যাপার কিন্তু ঘটতে থাকলো। মানে কীরকম, ঘুম থেকে ওঠার পর মাঝে মধ্যেই ও প্রচণ্ড রকম কি বলবো, মানে এনার্জি ড্রেন আউট হয়ে গেলে যেরকম লাগে, সেই রকম টাইপের ফিলিং কিন্তু সুজিতের হতো। আচ্ছা, কখনো কখনো ও দেখতে পেত যে পিঠে আঁচড়ের দাগ, কনুইয়ের কাছটাতে আঁচড়ের দাগ, এরকম নানান রকম ব্যাপার সুজিতের সঙ্গেও কিন্তু ঘটতে থাকলো। আর অরুণিমার সাথে আর একটু বেশি করে ঘটতে থাকলো। এইবার আস্তে আস্তে কি হলো, সুজিতের যে ব্যবসাটা ছিল, সেই ব্যবসাটাতে হঠাৎ করেই একটা মন্দা দেখা গেল। আচ্ছা। আর্থিক লস, যেটা এতদিন ধরে ওর ব্যবসাতে সেইভাবে হয়নি, সেই জিনিসগুলো ঘটতে থাকলো। এবং কথায় কথায় ওরই বাড়ির লোকজন, মানে ওর মা, ওর বাবা, একটু রোটেশনালি দেখা গেল প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে, নিয়ে এই ব্যাপারগুলো কিন্তু চলছে। এইবার এর মধ্যে আবার কি হলো, অরুণিমা তো ওদেরকে দেখতে পেত, তার সাথে পাল্লা দিয়ে স্বপ্নটাও চলতো। এইবার স্বপ্নের পটভূমিকা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। কীরকম? এতদিন অরুণিমা দেখতো যে ওই বাচ্চা মেয়ে দুটো ওর কাছে হাত জোড় করে কান্নাকাটি করছে, কিন্তু ও ওদের কোনো কথা শুনছে না, ও নির্যাতন করেই যাচ্ছে। আর ওর মা এসে ওদেরকে সেভ করছে, ওদের কাছে ক্ষমা চাইছে অরুণিমার কাছে। এখন ব্যাপারটা ধীরে ধীরে উল্টো হতে শুরু করলো। উল্টো মানে কীরকম, অরুণিমা দেখছে যে এখন তো ওরা আর ভয় পাই না, উল্টে
ওকে ভয় দেখায় স্বপ্নের মাধ্যমে, অরুণিমাকে ভয় দেখায়। কিরকম ভয়? অরুণিমা দেখে স্বপ্নে যে ও বিছানায় শুয়ে রয়েছে, একটা প্রেগন্যান্ট মেয়েদের মানে পেটটা যেরকম হয় ওই রকম অবস্থা ওর, এবং ওর খাটের পাশে ওকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে ওরা তিনজন, ওই মা এবং ওই দুটো যমজ বাচ্চা। আচ্ছা, এইবার ওরা অরুণিমার দিকে তাকিয়ে, এটা কিন্তু স্বপ্নে দেখছে, অরুণিমার দিকে তাকিয়ে খুব বিশ্রীভাবে হাসে, ভয় দেখায়, এবং চোখের দৃষ্টির মধ্যে একটা মারাত্মক রকমের কি বলবো একটা জিঘাংসা কাজ করে। অর্থাৎ ওই দৃষ্টি দেখলে যে কোনো সাধারণ মানুষ কিন্তু ভয় পেয়ে যাবে। এইবার অরুণিমা দেখে যে ওই রকমভাবে দাঁড়িয়ে হাসতে হাসতে মা এবং ওই দুই মেয়ে ওরা ওর পেটটার দিকে হাত বাড়াচ্ছে, পেটের দিকে হাত বাড়াচ্ছে, এবং সেই হাত পুরো মানে রক্তে ভেজানো যাকে বলে তাই। এই স্বপ্নটা এখন আবার অরুণিমা বারবার দেখতে শুরু করলো, আগেরটার মতো। আগে যেরকম স্বপ্নগুলো দেখছিল, আর আগের স্বপ্নের মধ্যে একটু তাও ভ্যারাইটি ছিল, কিন্তু এইটার মধ্যে আর কোনো ভ্যারাইটি নেই। এটা অরুণিমা বারবারই দেখে যে ওর শোবার ঘরেই শুয়ে আছে এবং ওকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে এরা তিনজন। প্রথমটায় হাসছে, ভয় দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে, আর তারপরে আলটিমেটলি ওর পেটের দিকে হাত বাড়াচ্ছে, আর হাতের ওই চেহারা। এটা মানে এই অবধি দেখে ওর ঘুমটা ভেঙে যায়, বারবার করে এই স্বপ্নটা ও দেখতে থাকে। এইবার কাউন্সেলিং তো চলছিলই, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এবার সাইকোলজিস্টের কাছ থেকে ব্যাপারটা এবারে ট্রান্সফার্ড হলো সাইকিয়াট্রিস্টের কাছে। এবার সাইকোলজিস্ট মানে তুমি তো বুঝতেই পারছো যে তারা কাউন্সেলিংয়ের মাধ্যমে, কথা বলার মাধ্যমে নিরাময় করে, চিকিৎসা করে। কিন্তু সাইকিয়াট্রিস্টদের ব্যাপারটা আলাদা, তারা ডাক্তার, তারা ওষুধ দেবে। তা সেরকমভাবে ট্রিটমেন্ট চলতে লাগলো। তাও যেহেতু ও প্রেগনেন্ট ছিল তাই আগেই মেডিকেশনের দিকে ডাক্তার গেলেন না, ওটাকে আরেকটু অ্যাডভান্সড লেভেল অফ কাউন্সেলিং করে সেটাকে মেটানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। এবার একদিন একটা খুব বিশ্রী রকমের ঘটনা ঘটলো, যেটা অরুণিমাকে প্রচণ্ড রকম ভয় পাইয়ে দিল। সেটা হচ্ছে ওদের শ্বশুরবাড়ি যেটা ওর, সেখানে যে চিলেকোঠার ঘরটা, সেই চিলেকোঠার ঘরে হচ্ছে ওদের ঠাকুর ঘর। বিভিন্ন দেবদেবীর মূর্তি ওখানে রাখা আছে, ঠাকুরের আসন আছে। তা প্রত্যেক দিন সন্ধেবেলা, ও খুব সাত্ত্বিক মেয়ে, প্রত্যেক দিন সন্ধেবেলায়, এই যে আমি বললাম না যে সাত্ত্বিক মেয়ে, এরপরেই অনেক প্রশ্ন উঠতে পারে যে সাত্ত্বিক তাও এর সাথে এরকম হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা মানে ঘটনাটা যেদিকে যাবে না, সেটা শুনলে মানে এইটুকু বোঝা যাবে যে এই সাত্ত্বিক হওয়া বা নিয়মিত পুজো করা, এইগুলো কিন্তু আলটিমেটলি কোনো কাজ করে না যদি আমার এরকম কোনো প্রারব্ধ থাকে। আচ্ছা, আলটিমেটলি কোনো কাজ করে না এগুলো। যাই হোক, মানে কিসে কাজ করে আমি সেটা পরে আসছি। এইবার অরুণিমা ওই ঠাকুর ঘরে গিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ধূপ টুপ দেখায়, শঙ্খ বাজায়। তা এইবার ধূপকাঠি দেখিয়েছে, দেখিয়ে শঙ্খটা যেখানে রাখা থাকে সেই শঙ্খটা নিতে গিয়ে দেখছে চরিত্র শঙ্খটা একদম ভাঙা। শঙ্খ ভেঙে গেছে? শঙ্খ ভাঙা, টুকরো টুকরো হয়ে ভাঙা, টুকরো টুকরো হয়ে ভাঙা। আচ্ছা, এবারে কি করবে, কিছু করার নেই, কিন্তু দেখে তো ওর বেশ ভয় লেগে গেছে যে একটা শঙ্খ কি করে এভাবে ভাঙে, শঙ্খ তো আর মাটির তৈরি হয় না। যাই হোক, কিন্তু ওটা ভাঙা ছিল। এবার ও ধূপ টুপ দেখিয়ে তাও মোটামুটি কোনো মতে পুজোটা সেরে মানে সন্ধে দেওয়া, সিঁড়ি দিয়ে যখন নামছে, কিছুটা নামার পর হঠাৎ করে শুনতে পাচ্ছে যে ছাদ থেকে একটা আওয়াজ আসছে। ওকে, আওয়াজটা কীরকম? বাচ্চা মেয়েরা যদি খিলখিল করে হাসে তার যে আওয়াজ, ঠিক সেরকম একটা আওয়াজ ছাদ থেকে ভেসে আসছে। এবং সেই খিলখিলানি হাসি তার সাথে আবার যোগ দিল একটা ধমকের আওয়াজ। মনে হলো কোনো ম্যাচিওর্ড মহিলার ভয়েস
ওই বাচ্চা দুটোকে বকছে। এবার ছাদে তো তখন কারোর থাকার কথা না। অন্য কেউ হলে মানে স্বাভাবিকভাবেই যেটা হয় যে এরকম আওয়াজ শুনলে সে ভয় পেয়ে নিচে চলে আসবে, কিন্তু অরুণিমার সেই মোমেন্টে ফর দ্য টাইম বিং মনে হলো ওর পা দুটো যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। কেউ আটকানোর চেষ্টা করছিল ওই রকম একটা বলতে পারো। পা দুটো পাথরের মতো শক্ত হয়ে গেছে, পুরো শরীর ভার হয়ে গেছে। ও যে নিচে নামতে যে ওকে হবে ওইটাই ও কিছুক্ষণের জন্য যেন বিস্মৃত হয়ে গেল। ওর ফোকাসটা চলে গেল ওই আওয়াজটার দিকে। এইবার উত্তরোত্তর কিন্তু এই শব্দগুলো বাড়তে থাকলো। অরুণিমা তখন একটা ঘোরের মধ্যে চলে গেছে, মানে এক প্রকার বলতে পারো যন্ত্র মানবের মতো ও ছাতের দিকেই উঠতে শুরু করলো ওই আওয়াজটাকে লক্ষ্য করে। এবার ছাতে একটা লোহার দরজা, সেই দরজাটা আবার আলতো করে একটুখানি ফাঁক করা ছিল। দরজাটাকে ঠেলে ও যখন ছাতে গেল, গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। ওই যে মহিলাটা যে ওকে স্বপ্নে বারবার করে দেখা দিচ্ছে, তিনি ছাতে একটা কাঠের দোলনা রাখা ছিল, তিনি ওই দোলনাটায় বসে দোল খাচ্ছেন এবং ওনাকে ঘিরে ছুটে বেড়াচ্ছে ওই দুটো মেয়ে। এটাও স্বচক্ষে দেখলো এবং ওই করছে তো। এবার অরুণিমা যেই ছাতে গেছে অমনি মেয়ে দুটো ছোটার গতি কমে এলো। দুই মেয়ে এবং মা তারা এবার একটা রাগত দৃষ্টিতে অরুণিমার দিকে তাকাচ্ছে। এই যে যেই না ওরা তাকালো অমনি অরুণিমার ঘোরটা কাটলো। ও বুঝলো যে ও একটা মস্ত বড় ভুল করে ফেলেছে এই ছাতে এসে। এবার ওরা প্র্যাকটিক্যালি মানে ও যখন বলছিল কথাটা শুনে আমারই গায়ে কাটা দিচ্ছিল, তখন ওরা প্র্যাকটিক্যালি মানে প্রায় ছুটে এসে ওকে আক্রমণ করতে যায়, এরকম একটা তিনজনেই এরকম একটা অবস্থা। এইবার ওই অরুণিমা ও হনুমানজিকে খুব মানত, মানে ইনফ্যাক্ট মানে তো তখন একটুখানি ওই হনুমান চালিসার যে শ্লোকগুলো মানে খুব ভাগ্য ভালো যে ওর মনে পড়েছে তখন, তা না হলে এরকম টাইমে অনেকেই কিন্তু বিস্মৃত হয়ে যায়। ঠিক আছে, তা ওই দু এক লাইন একটু আওড়েছে, সাথে সাথে ওরা অদৃশ্য হয়ে যায়। কিন্তু ও তখন ছাতে একা, তখনও কিন্তু দোলনাটা মানে ওই যে বসেছিল মহিলাটা, দোলনাটা কিন্তু তখনও দোল খেয়ে যাচ্ছে। দোলনাটা তখনও কিন্তু দোল খেয়ে যাচ্ছে, যেটা প্রমাণ করছে যে ওখানে কেউ বসেছিল। এইবার সামনে তুমি স্পিরিট দেখছো সেটা একরকম, সেটা যখন ভ্যানিশ হয়ে যাচ্ছে সেই জায়গায় তুমি যখন মানে কমপ্লিটলি একা হয়ে যাচ্ছ, সেটা কিন্তু সেটার অনুভূতি কিন্তু আবার একটু অন্যরকম, সেটা আরও ভয়ঙ্কর। তখন প্রায় সন্ধে হয়ে এসছে, মানে সন্ধে নেমেই গেছে বলতে গেলে, অন্ধকার নেমে এসছে। আর তখনও মানে ফেব্রুয়ারি মাসে তো আর বেলা অত বড় হয় না, তাড়াতাড়ি মানে ইয়েই হয়ে যায় আর কি। তা তখন অরুণিমা কি করেছে, যখন ওর সম্বিত ফিরেছে ও তড়িঘড়ি নিচে নামছে। তখন এবার নিচে যখন নামছে, নামতে নামতে ও শুনতে পাচ্ছে অনেকগুলো মানুষের খুব উত্তেজিত কণ্ঠস্বর। কি হলো কি হলো, এবং সেই কণ্ঠস্বরগুলো ওর পরিচিত, মানে পাড়ার ছেলেদের গলা। এবার ও নিচে নেমেছে, নিচে নেমে দেখছে ওই সুজিতকে মানে ওর হাজব্যান্ড সুজিতকে পাড়ারই কিছু ছেলে ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে আসছে এবং সুজিতের বিভিন্ন মানে শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে, গলগল করে রক্ত বেরোচ্ছে, কনুই কাটা রক্ত বেরোচ্ছে, কপাল থেকে রক্ত বেরোচ্ছে, পায়ের হাঁটুর কাছটায় প্যান্টের দিকটা একটু ছিঁড়ে টিড়ে গেছে, সেই জায়গাতেও রক্ত লেগে আছে। তা যেটা শোনা গেল সেটা হচ্ছে যে বাড়িতে আসার পথে একটা গলি পড়ে, সেই গলিটার মধ্যে সুজিতের বাইকটা অ্যাক্সিডেন্ট করেছে। আচ্ছা আচ্ছা, সুজিতের বাইকটা অ্যাক্সিডেন্ট করেছে, ও বাইক থেকে পড়ে গেছে রাস্তায় নিয়ে, তার ফলে এই চোটটা লেগেছে। তা ওইদিকে একটা ক্লাব ছিল, সেই ক্লাবের ছেলেরা ধরাধরি করে দিয়ে যাচ্ছে ওকে বাড়িতে।
ডাক্তার দেখানো হলো, এক্স রে করানো হলো, দেখা গেল যে কনুই এবং হাঁটু দুই জায়গাতেই ফ্র্যাকচার। দুই জায়গাতেই ফ্র্যাকচার, প্লাস্টার করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে এবং বহুদিন ওকে রেস্টে থাকতে হবে। ও এখন আর কাজে যেতে পারবে না। এইবার সব যখন মিটে গেল, মানে ডাক্তার দেখানো, এক্স রে করা, প্লাস্টার করা সব যখন মিটে গেল, তারপরে একদিন অরুণিমা সুজিতকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা সেদিন অ্যাক্সিডেন্টটা হলো কি করে? তুমি তো খুব সাবধানে বাইক চালাও, আমি যা দেখেছি তুমি তো অত রাফ ড্রাইভ করোই না, আর বিশেষ করে গলির মধ্যে তো তুমি আরোই স্লো চালাও, তাহলে সেদিন তোমার অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে, একটু বলো তো। তা তখন সুজিত বলছে যে দেখো অরুণিমা, তুমি তো অনেক দিন ধরে অনেক ঘটনা আমাকে বলছো, আমি সবই শুনছি, মা বাবা এগুলো অবিশ্বাস করেন ঠিকই, কিন্তু আমি মনে মনে এতটাও কিন্তু তোমাকে অবিশ্বাস করি না। কারণ তোমার সঙ্গে যা যা ঘটছে প্যারালালি কিন্তু আমার সঙ্গেও অনেক দিন ধরেই একই টাইপের ঘটনা বলতে পারো ঘটে চলেছে। তা তখন অরুণিমা বলছে যে তাহলে একটু গোড়ার দিক থেকে আমাকে বলো কি কি ঘটছে। বলছে যে সেরকম বলার কিছু নেই, বিক্ষিপ্ত কিছু ঘটনা। আমি যখন দোকানে দুপুরের দিকটাতে একটু কাস্টমার কম থাকে, যখন আমি একা বসে থাকি, তখন তুমি যেরকম ওই মহিলা আর দুই বাচ্চাকে দেখতে পাও, আমিও কিন্তু দেখতে পাই। সুজিতও দেখতে পাচ্ছি। সুজিতও দেখতে পাচ্ছে, ওকে, আমিও দেখতে পাই। এবং তোমাকে ওরা কি বলে আমি জানি না, আমার সঙ্গে কিন্তু ওদের নিয়মিত ইন্টারাকশন হয় এবং ওই মহিলা আমাকে বারবার একটাই কথা বলে, কৃত কর্মের ফল ভোগ করবার জন্য এবার প্রস্তুত হও। কৃত কর্মের ফল ভোগ করার জন্য প্রস্তুত হও। এবং ওই যে বাচ্চা মেয়ে দুটো, তারাও কিন্তু এক প্রকার দেখছি আমাকে সহ্য করতে পারছে না। আমি জানি না এটার কি ব্যাখ্যা, এরা কারা, কোত্থেকে এরা এলো, আমি কিছুই বুঝতে পারছি না। তা ওরা তখন কি করলো, এই ঘটনাগুলো তো ঘটেই চলেছে, ওরা তখন কি করলো, একজন ওদের পরিচিত একটা সামনেই একটা মন্দির ছিল, সেই মন্দিরে একজন পুরোহিতের সঙ্গে যোগাযোগ করলো, তিনি কিছু সাধনা টাধনা করতেন। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, এই সুজিতের যে অ্যাক্সিডেন্টটা যেদিন হলো, সেদিন অ্যাকচুয়ালি কি ঘটেছিল যেটাও বলল, সেটা হচ্ছে যে ও তো বাইকে করে ফিরছে, বাইকে করে ফেরার টাইমে ওদের বাড়িতে যাওয়ার পথে একটা গলি পড়ে, মানে কেউ যদি শর্টকাটে ওদের বাড়ির দিকে যেতে চায় তাহলে ওই গলিটা দিয়ে সে যেতে পারে। এবার ওই গলিটার এক সাইডে একটা ভ্যাকেন্ট প্লট, অনেকটা বড় এরিয়া জুড়ে, এবং সেটা আগাছার জঙ্গলে পরিণত হয়েছে। আর আরেক সাইডে হচ্ছে একটা ডোবা মতো, একটা পুকুরের মতো। এবার সেই দিন যখন সুজিত বাইক নিয়ে ফিরছে, এমনিতেই গলিটা একটু আধো আলো আধো অন্ধকার মতো থাকে, লাইটগুলো যেগুলো রয়েছে একটাই লাইট, তাও সেটা খুব একটা জোরালো নয়। ও যখন ফিরছে তখনও দেখতে পাচ্ছে যে ওই পুকুরের ধারে তিনটে ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে, একটা একটু বেশি হাইটের, আর দুটো কম হাইটের। এবার ও যখন প্রায় ওই ছায়ামূর্তির কাছাকাছি চলে আসে, তখন ওরা আচমকাই ওর বাইকের সামনে এসে দাঁড়ায় এবং ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড গাড়ির হেডলাইটে সুজিত বুঝতে পারে যে ওই মহিলা আর ওই দুই বাচ্চা ওরাই ছিল। এবং বাইক আসতে চললেও ওরা এমন সজোরে একটা ধাক্কা মারে, আর সুজিতও তড়িঘড়ি ব্রেকটা চেপেছে। আসতে মানে দেখো, একটা বাইক তো আর কেউ 20-25-এ চালাবে না, মোটামুটি 30-35-40 এরকম স্পিড তো ছিলই। তা ওই মহিলা মানে সুজিতও ব্রেক কষার ফলেও একটা স্কিড করে বাইকটা, কারণ ওই জায়গাটা আবার একটু ভিজে স্যাঁতস্যাঁতে একটু কাদা কাদা মতো ছিল, সেদিন বৃষ্টি হয়েছিল, প্লাস ওরাও সুজিতকে ধাক্কা মারে।
সুজিত সেটা অনুভব করে। মানে নর্মাল বাইক নিয়ে পড়ে যাওয়া আর কারোর ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, দুটোর মধ্যে তো তফাৎ আছে। এবং ওই যে পরে সুজিত কনুই এবং হাঁটু দুই জায়গাতেই বেশ ভালো রকম চোট, এবং পুরো বাইকের প্রেশারটা পায়ের ওপর গিয়ে পড়ে, এমনভাবে ও পড়েছে। এবার যেখানটায় পড়েছে তার থেকে কিছুটা দূরত্বেই ক্লাবটা আছে, ক্লাবের ছেলেগুলো বোধহয় বাইরেই ছিল, দেখতে পেয়েছিল দূর থেকে, নিয়ে দৌড়ে এসে ওকে ধরাধরি করে বাড়ি নিয়ে যায়। তারপরে সুজিত অরুণিমাকে বলছে যে দেখো, তোমার সঙ্গে যা ঘটছে প্যারালালি কিন্তু আমার সঙ্গেও একই জিনিস ঘটছে। আমি অনেক কিছু বাড়িতে বলি না, কারণ আমার মা বাবা তুমি তো জানোই, ওনারা কিছুই প্রায় মানেন না, কিছুই প্রায় বিশ্বাস করেন না এই সমস্ত ব্যাপার, প্রচণ্ড যুক্তিবাদী। কারণ ওই সুজিতের বাবা, নাম না করেই আমি বলছি, লোকে বুঝে যাবে, এমন একটা রাজনৈতিক দলের সমর্থক যারা এগুলো মানে না, মাও তাই। কিন্তু সুজিত একটু অন্যরকম, সুজিতের আবার এই সমস্ত ব্যাপারগুলোতে বিশ্বাস আছে। যাই হোক, তা এবার তখন ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে এই জিনিসটাকে তো বেশি বাড়তে দেওয়া যাবে না। অরুণিমা বলছে আমিও প্রেগনেন্ট, এরপর একটা কিছু বিপদ আপদ হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। তা তখন ওনারা কি করে, ওই সামনের একটা মন্দির আছে, সেই মন্দিরে নিত্য পুজো করেন যিনি পুরোহিত, অনেক দিনের পরিচিত, তার কাছে যান, বয়স্ক একজন মানুষ, তাকে পুরো ব্যাপারটা খুলে বলেন। তা তিনি এই টুকটাক কিছু সাধনা এগুলো জানেন সম্ভবত। তা তিনি বললেন যে ঠিক আছে, আমি দেখছি, আমি একটু আসনে বসে ব্যাপারটা বোঝবার চেষ্টা করি, আর দেখি দূর থেকে হলেও কিছু কোনোভাবে বন্ধন করা যায় কিনা। এইবার এরা তো বলে চলে এসছে, 3 দিন ধরে উপদ্রব আরও বেড়ে গেছে। 3 দিন ধরে কিন্তু উপদ্রব আরও বেড়ে গেছে। এবারে বেড়ে যাওয়া মানে এবারে একদম ডাইরেক্ট শারীরিক আক্রমণ। শারীরিক আক্রমণ মানে কীরকম, অরুণিমা হয়তো সিঁড়ি দিয়ে নামছে, হঠাৎ করে মনে হলো যে পেছন থেকে ওর হাতটা ধরে কেউ মুচকে দিল, বা আঙুল ধরে এমনভাবে জোরে টানলো যে ব্যথা হয়ে গেল, এরকম টাইপের ব্যাপার কিন্তু ওর সাথে ঘটতে থাকলো। তা তখন ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে যে ওই ঠাকুরমশাইকে আমরা বলে এলাম, তারপরেও এত কিছু হচ্ছে, তাহলে কি উনি কিছু করতে পারছেন না? তা আজকেই তাহলে আমরা আরেকবার মন্দিরে যাব। কিন্তু সেই মন্দিরে আর যেতে হয়নি। সেই মোমেন্টেই ওদের দরজার কলিং বেলটা বেজে ওঠে। সুজিত গিয়ে দরজা খুলে দেখেন যে ঠাকুরমশাই নিজেই এসে উপস্থিত হয়েছে। তা সুজিতকে তিনি বললেন যে দেখো, এই ব্যাপারটাকে আমি কিভাবে ব্যাখ্যা করব আমি জানি না, বলতে পারো আমাকে এই জায়গাটাতে হস্তক্ষেপ করতে দেওয়া হচ্ছে না, কারণ আমি যখনই আসনে বসছি ব্যাপারটাকে বোঝবার জন্য মেডিটেট করে, আমি বারবার দেখতে পাচ্ছি ওই মহিলা এবং ওই 2 যমজ মেয়ে, তারা আমার দিকে আঙুল দেখিয়ে এই রকম করছে, মানে ওরা যেন বলতে চাইছে যে তুমি এই জায়গাটাতে ঢুকো না। এটা কিন্তু আমি মানে আসনে বসে বারবার করে এটা বুঝতে পারছি। তাই আমাকে মাফ করো, আমার মনে হচ্ছে এখানে আমার ঢোকাটা উচিত হবে না। ধরে নাও মায়েরও তাই ইচ্ছা, যেমন হয় ঠাকুরমশাইদের কথা। যাই হোক, তা সেই যাত্রা আর কিছু করা গেল না। এইবার দিন তো আরও এগোচ্ছে, অরুণিমার আরও অ্যাডভান্স স্টেজ আসছে। এবার মোটামুটি যখন একদম অ্যাডভান্স স্টেজে চলে গেছে, আর হয়তো 1-2 সপ্তাহের মধ্যেই ওকে অ্যাডমিট হতে হবে হসপিটালে, তখন ঘটে গেল খুবই মর্মান্তিক একটা ঘটনা। রাত তখন অনেক, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে অরুণিমার ঘুমটা ভাঙল একটা শব্দে। কিছুক্ষণ শোনার পর ও বুঝতে পারল যে শব্দটা আসছে বাড়ির পেছন দিক থেকে,
এবার ওদের বাড়ির পেছন দিকটা কীরকম, একটা চাতালের মতো রয়েছে, সেখানে একটা চৌবাচ্চা, পুরোনো দিনের বাড়ি, ঠিক আছে, চৌবাচ্চা, ওই জায়গাটাতে আবার অনেক সময় বাসন কোসন মাজা, কাপড় টাপড় কাচা ওইখানে হয় অনেক সময়। আওয়াজটা সেসব দিক থেকেই আসছে। এবার অরুণিমার কি মনে হলো, উঠে ও সিঁড়ি ভেঙে নিচে গেল, নিচে গিয়ে পেছন দিকে বেরোনোর যে দরজাটা সেটাও খুলে ও আমাকে বলছে, যখন ঘটনাটা বলতে বলতে ও রীতিমতো কাঁদছে এবং তখনও ভয়ে পেয়ে আছে, মানে সেই ঘোরটার মধ্যে থেকে ও বেরোতে পারেনি। এইবার ও যখন বেরোলো, বেরিয়ে দেখছে ওই যে চাতালটা, মানে সিমেন্ট দিয়ে বাঁধানো চাতালটা, ওখানে রক্তে যেন ভেসে যাচ্ছে। ওই মহিলা দাঁড়িয়ে, বাচ্চা মেয়ে দুটোকে আর তখন দেখা যাচ্ছে না, ওই মহিলা ওখানে দাঁড়িয়ে আছে। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে মহিলা, এর বয়স কিন্তু খুব বেশি নয়, প্রায় অরুণিমারই বয়সী, বা অরুণিমার থেকে হয়তো একটু সিনিয়র হবে, অল্প বয়সী মহিলা বলছি ঠিকই, কিন্তু ঠিক মহিলা বলা চলে না। ওই মহিলা দাঁড়িয়ে রয়েছে, মহিলারও সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, কোলে একটা বাচ্চা, সেই বাচ্চাটা মৃত। এটা অরুণিমা ঘুম থেকে ওঠার পর খালি চোখে দেখেছে, অ্যাজ পার হার ভার্সন। মহিলা সেই মৃত বাচ্চাটাকে অরুণিমার দিকে বাড়িয়ে বলল, মা হওয়ার শখ হয়েছে, এর মা হবি? ওইটা দেখে মানে অরুণিমা চিৎকার করে উঠেছে, চোখ ফোক ঢেকে ফেলেছে, ঢেকে আবার যখন চোখ খুলেছে দেখছে কিচ্ছু নেই, নাথিং। চারিদিক যে রক্তে ভেসে যাচ্ছিল, একটা ফোঁটা রক্তও নেই। এবার ওর শরীর ভারী হয়ে আসছে, ও তখন তড়িঘড়ি ভেতরে ঢুকে তরতর করে সিঁড়ি বেয়ে উঠছে আর চিৎকার করছে। সিঁড়ি বেয়ে যখন একটা ল্যান্ডিং অবধি পৌঁছেছে, তখনই মনে হলো পেছন থেকে ওর হাত ধরে হ্যাঁচকা কেউ একটা টান মারল। ও টাল সামলাতে না পেরে ওই অবস্থাতেই সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। আর ওর চিৎকারে তখন সবাই চলে আসে, সুজিত, ওর মা, ওর বাবা। এবার চারদিক রক্তারক্তি ব্যাপার। এবার অরুণিমাকে হাসপাতালে ভর্তি করা হয় এমার্জেন্সিতে। অরুণিমাকে সুস্থ করা গেলেও সে যাত্রা ওর সন্তান আর জন্ম নিতে পারল না, মারা গেল। বাচ্চাটাকে বাঁচানো যায়নি। যা হয়, একটা প্রেগন্যান্সি পিরিয়ড, অত দিনের একটা প্রতীক্ষা, তিলে তিলে গর্ভে ধারণ করা সন্তানের সঙ্গে মায়ের একটা কানেকশন তৈরি হয়, সেইটা হলো না। সুজিতেরও উন্মাদের মতো অবস্থা, অরুণিমাও প্রায় এক প্রকার পাগল হয়ে যাওয়া যাকে বলে। তো যাই হোক, কোনো মতে ব্যাপারটা কাটিয়ে উঠল ঠিকই, কিন্তু তখনও ওই মহিলা আর ওই দুই বাচ্চা, তাদের কিন্তু আনাগোনা কমল না। তারা এবার অরুণিমাকে বারবার করে স্বপ্নে দেখা দেয়, বাচ্চা দুটো মনে হয় যেন খুব আনন্দ পেয়ে হাততালি দিচ্ছে, খুব আনন্দ পেয়ে হাততালি দিচ্ছে। আর ওই মহিলাও মনে হয় যেন খুব খুশি, মানে অরুণিমার সাথে এই যে ব্যাপারটা ঘটেছে এটাতেও খুব খুশি হয়েছে। এইবার এই ব্যাপারটা চলতে থাকে। হ্যাঁ, এই কথাটা সত্যি, মানে যখন অরুণিমা তোমার ছিল, প্রেগনেন্ট ছিল, তখন যে ফ্রিকোয়েন্সিতে ওরা দেখা দিত সেটা অনেকাংশে কমেছে, কিন্তু এখনও চলছে ব্যাপারটা। এইবার ওরা আমার কাছে আসে, আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে বলে রাখি, এই যে ঘটনাটা ঘটলো, এরপর ওদের আর শারীরিক মিলনের সেই যে ইচ্ছাটা, সেই যে উদ্যমটা, ওই ব্যাপারটা কিন্তু আর ওদের মধ্যে রইল না। সুজিতের মধ্যেও রইল না, অরুণিমার মধ্যেও রইল না। এবারে যা হয় আর কি, মানে একটা মধ্যবিত্ত বাঙালি পরিবার, সেখানে তো একটা প্রেশার আসেই, হ্যাঁ, যে সন্তান হচ্ছে না কেন, মানে ওটাই যেন লাইফের সব আর কি, এরকম একটা মেন্টালিটি তো মানুষের রয়েছে। তা যাই হোক, তা ওই প্রেশারটা কিন্তু ওদের ওপর
আসতে থাকে, তাই জন্যই আমার কাছে এসছে যে চিকিৎসার মাধ্যমে তো অনেক কিছুই হলো, এবারে যদি এই আধ্যাত্মিক ফিল্ডে এটার মাধ্যমে যদি কোনো হেল্প পাওয়া যায়। তারপরে আমি তো শুরুতেই বলেছিলাম যে ওদের চার্টেই গন্ডগোল আছে, হবে না সন্তান। তখন ওই অরুণিমা আমাকে বলছে যে ঠিক আছে, আপনি তো বললেন যে সন্তান হওয়াটা সম্ভব না, কিন্তু এই যে আমি বারবার করে এদেরকে স্বপ্নে দেখছি, বারবার করে এরা যে আমাকে দেখা দিচ্ছে, এদের উপস্থিতি যে এখনো আমি অনুভব করছি, এইটা থেকে দাদা আমাকে মুক্তি দিন। আমি কিন্তু এটা নিতে পারছি না। এই জিনিসটা উত্তরোত্তর এমনভাবে বাড়ছে, বা যখন হয়তো বাড়ছে না, মানে আগের থেকে হয়তো কমেছে, কিন্তু যখন ওরা আসছে আমার সামনে, সে স্বপ্নেই হোক বা বাস্তবেই হোক, এমনভাবে ওরা আমার সাথে বিহেভ করছে যে ঘুম ভাঙার পরেও সেই ঘোর থেকে আমি বেরোতে পারছি না, সেই রেসটা আমি কাটিয়ে উঠতে পারছি না। ট্রমা ক্রিয়েট করছে একদম মারাত্মক রকম। তো এই জায়গাটা থেকে আমাকে বার করুন। তা আমি বললাম যে ঠিক আছে, দেখুন একটা কথা বলি, এইটা থেকে বেরোতে গেলে একটা মাত্র উপায়, সেটা হচ্ছে এঞ্জেল থেরাপি। এঞ্জেল থেরাপিতে এমন কতগুলো ব্যাপার আছে, এমন কিছু কট কাটিংয়ের সিস্টেম আছে, যেটা করে আপনি এই জায়গাটা থেকে বেরোতে পারবেন। কিন্তু এটা আমার কাছেও একটা বিরাট বড় প্রশ্ন যে এরা কারা, এরা কেনই বা আপনাদের ওপর এতটা ক্ষুব্ধ, কেন আপনাদের ক্ষতি সাধন করে এরা আনন্দিত, এরা কি বলতে চায়, এরা কি বার্তা দিতে চায়, সেইটা তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তা একটা দিনক্ষণ ঠিক করা হলো যে অরুণিমা আমার কাছ থেকে এঞ্জেল থেরাপিটা শিখবে, শিখে তারপর ও সেটাকে নিজের জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু এই এঞ্জেল থেরাপি ও আর শিখতে এলোই না, শিখতেই আসেনি। আমি একটা দিনক্ষণ বলে দিয়েছিলাম যে আমার কাছে আসবে। এইটা যখনই আমি বলি ওকে, মানে ও যখন আমার চেম্বার থেকে বাড়ি চলে যায়, তারপরে নাকি ওদের বাড়িতে আরও অশান্তি শুরু হয়। এবং এই যে মহিলা এবং তার যে দুই মেয়ে, এরা কিন্তু একমাত্র সুজিত আর অরুণিমাকেই দেখা দিচ্ছে। ওর মা বাবা কিন্তু এটার দ্বারা এক ফোঁটাও এফেক্টেড নন, শুধু ওরাই কিন্তু এটার দ্বারা প্রভাবিত হচ্ছে। ওদের দেখা দেওয়া বেড়ে গেল, বাড়িতে কথায় কথায় ওরা দুজনেই রোটেশনালি অসুস্থ হতে থাকলো। এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো যার কারণে ওদের প্রচুর টাকা ব্যয় হতে থাকলো। মোদ্দা কথা হচ্ছে, অরুণিমা যে এটা শিখবে, এইটা ওকে শিখতে দেওয়া হচ্ছে না ওর বাড়ি থেকে না, মানে এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যে ওর প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, আর্থিক লস, কেউ না কেউ অসুস্থ হচ্ছে, মানে ও অন্যভাবে এনগেজড হয়ে যাচ্ছে, এটার শেখার সুযোগটাও পাচ্ছে না। এবার ও এক প্রকার হাল ছেড়ে দিয়ে আমাকে একদিন ফোনে জানিয়ে দিল যে দাদা, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এটা শেখা, আমি যদি পরে সময় সুযোগ বার করতে পারি আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। ঘটনা কিন্তু এখানে শেষ নয়। এরপর এমন একটা জিনিস ঘটল যেটা আমার কল্পনারও বাইরে। এটা তো গেল 2024 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে ফেব্রুয়ারিতে ওরা এসছিল, সেই সময় আমি ওদের মুখ থেকে এই ব্যাপারগুলো শুনলাম। তারপরে তো যোগাযোগ বিচ্ছিন্ন, টানা 1 বছর ধরে কোনো কন্ট্যাক্ট নেই। এই যে আমি আজকে তোমার কাছে এসছি, এর লাস্ট যে রবিবারটা, সেদিন হঠাৎ করে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আচ্ছা, এবার ফোনটা, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, ফোনটা আসার আগে একজন ভদ্রলোক বা একটি ছেলে বলতে পারো, সে আমাকে মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট পাঠায়। আমি সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। দেখলাম ছেলেটার নাম হচ্ছে অনিরুদ্ধ। যে দাদা, আপনার সঙ্গে আমার খুব আর্জেন্ট দরকার, আমি আপনার সাথে দেখা করতে চাই।
তা আমি ফোন নাম্বারটা দিলাম, করলাম। তা কবে আসবো বলুন? তা আমি বললাম যে এটা রোববারেই ঘটছে। তো আমি বললাম যে আপনারা আগামীকাল আসুন, আমি ফ্রি আছি সকালের দিকটা। পরিত্র দুজন আননোন মানে ব্যক্তি, অনিরুদ্ধ এবং তার স্ত্রী, এদেরকে তো আমি চিনি না, সঙ্গে দেখছি অরুণিমা এসছে। আচ্ছা, সঙ্গে অরুণিমা এসছে। 1 বছর আগে ওকে দেখেছিলাম, তারপর আবার এই গতকাল দেখছি আমি ওকে। গত সপ্তাহের রবিবার। হ্যাঁ, চেহারার মধ্যে একটা আমূল পরিবর্তন। আগে একটু হেলদি চেহারা ছিল, এখন মানে রীতিমতো শুকনো হয়ে গেছে, শীর্ণকায়। এবং সব থেকে যেই ব্যাপারটা আমার নজর কাড়ল সেটা হচ্ছে হাতে শাখা পলা নেই, সিঁথিতে সিঁদুর নেই। মানে ওইভাবে এসছে। বলছে, দাদা আমি তো তখন আর এঞ্জেল থেরাপিটা করতে পারলাম না, কিছুদিন আগে সুজিত মারা গেছে। কি বলছো? কিছুদিন আগে সুজিত মারা গেছে। এইবার তাহলে প্রশ্ন হলো, যাদের সাথেও এসছে তারা কারা? এই যে অনিরুদ্ধ আর তার স্ত্রী, জানতে পারলাম ওদের খুব ক্লোজ ফ্রেন্ড এরা। ওদের ক্লোজ ফ্রেন্ড বলতে অরুণিমার অনেক ছোটবেলাকার বান্ধবী হচ্ছে অনিরুদ্ধর ওয়াইফ সৃজিতা, তা ওর নাম হচ্ছে সৃজিতা। সৃজিতা হচ্ছে অরুণিমার একদম ছোটবেলাকার বন্ধু, মানে স্কুলের বন্ধু। এবারে বিয়ে থা হয়ে যায়, কিন্তু যোগাযোগ থাকে। এবার দুটো ফ্যামিলির মধ্যে, দুটো কাপলের মধ্যেই খুব হৃদ্যতার একটা সম্পর্ক গড়ে ওঠে এবং আপদে বিপদে এরা থাকে। এবার যখন ওরা আমার কাছে এসেছিল তখন এদের প্রসঙ্গ আর ওঠেনি, কারণ এদের ইনভলভমেন্ট এটাতে অতটা ছিল না। কিন্তু এর মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে, মানে যখন ওরা আমার কাছে এসছে ফার্দার, তার বলতে পারো 1 মাস কি 1.5 মাস আগে ব্যাপারটা ঘটেছে। সেটা হচ্ছে কি ঘটেছে, কিভাবে সুজিত মারা গেল, সেটা হচ্ছে এই যে অনিরুদ্ধ বলে যে ছেলেটি, এদের হুগলিতে কামারপুকুর ক্রস করে আরো ইন্টেরিয়ারের দিকে একটা পৈতৃক বাড়ি আছে। আচ্ছা, ওটা সুজিতদেরই বাড়ি, এই সুজিতদের বাড়ি বলছি, সরি, অনিরুদ্ধদের বাড়ি, ওদের পৈতৃক ভিটে ওটা। এইবার ওই বাড়িটা এখন প্রমোটিংয়ে যাবে, ভেঙে টেঙে ফেলে ওখানে ফ্ল্যাট হবে। তাই শেষবারের মতো ওরা একটু ওই বাড়িটাতে যেতে চায়, এরকম একটা প্ল্যান করে ওরা। এবার ওই বাড়িতে ওই পরিবার বলতে এখন অনিরুদ্ধ ছাড়া আর কেউ কিন্তু বেঁচে নেই। অনিরুদ্ধর মা আছেন, কিন্তু বাবা অনেক দিন হলো গত হয়েছেন। ওই বাড়ির সঙ্গে মানে প্র্যাকটিক্যালি কারোরই আর কোনো সম্পর্ক নেই। অনিরুদ্ধই ওখানকার বলা যেতে পারে লিগাল ওয়ারিশন, কারণ ওই বংশে অনিরুদ্ধ ছাড়া আর অন্য কোনো ছেলে ছিল না। তা এবার ওরা যেহেতু ওখানে যাবে, একটা রাত্রি কাটাবে এবং নানান রকম ফর্মালিটিস আছে, তা ওরা চায় যে এই সুজিত আর অরুণিমা ওদের সঙ্গে যাক। ঠিক আছে, এইবার অরুণিমা যেটা বলছে যে দাদা আমি তো ওদের সঙ্গে, আমি আর সুজিত তো ওদের সঙ্গে গাড়িতে করে ওখানে গেলাম। বাড়িটাতে যখন ঢুকেছি, পা যখন দিয়েছি, আমার কেন যেন মনে হলো যে আমার যেন অনেক দিনের চেনা একটা বাড়ি। এর আগে কখনো অরুণিমা ওই বাড়িতে যায়নি, কোনো দিন যাইনি। এবং সব থেকে অবাক করা বিষয় হলো, অরুণিমা যতটা না এই কথাটা বলছে, তার থেকে আরো বেশি করে এই ব্যাপারটাকে দাবি করছে সুজিত। সুজিতেরও কিন্তু জায়গাটাকে চেনা লাগছে। এবার বাড়িটাতে ঢুকে দেখো, কোনো জায়গা তোমার যদি চেনা লাগে, সেখানে দুরকম অনুভূতি হতে পারে। একটা হচ্ছে খুব প্লিজিং অনুভূতি, অর্থাৎ তোমার সেখানে থাকতে, সেখানে কিছুটা সময় স্পেন্ড করতে তোমার ভালো লাগছে।
আর একটা হচ্ছে খুব বিরক্তিকর অনুভূতি, মানে তোমার বারবার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে আসে। ওদের ক্ষেত্রে সেটাই হচ্ছিল। কিন্তু ফিরবে কি করে? চলে গেছে, ওখানে একটা রাত্রি তো কাটাতেই হবে। কিন্তু ওদের এই অনুভূতিটা কিন্তু বারবার করে ওদেরকে হন্ট করছে। এইবার পুরো বাড়িটা ঘুরে দেখতে দেখতে একটা পার্টিকুলার ঘরে গিয়ে অরুণিমার রীতিমতো চমকে ওঠে। কেন চমকে ওঠে? ওই ঘরটার দেওয়ালে একটা ফ্রেমে বাঁধানো ছবি, ছবিটা গায়ে বেশ ধুলো পড়েছে কিন্তু দেখা যাচ্ছে। সেখানে এক ভদ্রলোক, আগেকার দিনের মানে সাদা কালো ছবি, এক ভদ্রলোক, এক ভদ্রমহিলা আর দুটো যমজ মেয়ে। যেই মহিলা আর যমজ মেয়ে ওই ছবিতে দেখা যাচ্ছে, ওরাই এতদিন ধরে কিন্তু অরুণিমাকে হন্ট করেছে। রিয়েলি? তাদেরই ছবি ওখানে টাঙানো, কিন্তু যে লোকটা বসে আছে তাকে অরুণিমা কোনোদিন দেখেনি। এইবারে তো অরুণিমার মাথায় বাজ পড়েছে। ও তখন তড়িঘড়ি মানে এদেরকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপারটা, কি এনারা কারা। এবার অরুণিমার সঙ্গে যা যা ঘটেছে সেটা তো ওরাও জানতো। তা অরুণিমা বলল যে আমাকে স্বপ্নে এনারাই দেখা দিতেন, এই মহিলা আর এই দুই বাচ্চাই দেখা দিতেন। তা তখন অনিরুদ্ধ যেটা বলল সেটা হচ্ছে, এই যে ভদ্রমহিলা, ইনি হচ্ছেন আমার জেঠি। আচ্ছা। ইনি আমার জেঠি। আমার বাবারা দুই ভাই। আমার বাবা ছোট, আর তার বড় দাদা তিনি হচ্ছেন আমার জ্যাঠা। আর কেউ নেই। আর একটা বোন ছিল, তার বিয়ে হয়ে যায়। এবার আমার বাবার তো আমি একমাত্র সন্তান, আর আমার জ্যাঠার একটু দেরিতে সন্তান হয়, কিন্তু এই যমজ বাচ্চা হয় মেয়ে। এবার গ্রামেগঞ্জে মফস্বলের দিকের বাড়ি, সেসব পরিবারে জানোই তো যা হতো আগেকার দিনে, যে মেয়ে কেন হবে, হ্যাঁ ছেলে হলে বংশ এগোবে, এরকম টাইপের একটা মেন্টালিটি ছিল। যাই হোক, তার মোদ্দা কথা, মেয়ে হওয়াতে ওরা প্রচণ্ড আনহ্যাপি ছিল। এবং এই জ্যাঠা তখন কিন্তু মারাত্মকভাবে এই জেঠিমা আর তার দুই সন্তান, নিজেরই সন্তান, তাদের ওপর নানান রকমভাবে অত্যাচার করত। আচ্ছা। এবং এই অত্যাচারে সামিল হতেন অনিরুদ্ধ ঠাকুমা, অর্থাৎ জেঠিমার যিনি শাশুড়ি। কিন্তু অনিরুদ্ধর মা এবং বাবা ওই জেঠিমাকে কিন্তু খুব সাপোর্ট করতেন এবং আগলে আগলে রাখতেন। মেন অত্যাচারটা করতে হচ্ছে জ্যাঠা এবং ঠাকুমা, ওই জেঠিমার ওপর এবং ওই দুই সন্তানের ওপর। এবং এই মানসিক নির্যাতন, মানসিক অত্যাচার এমন একটা স্টেজ অবধি যায় যে আলটিমেটলি ওই মহিলাকে গলায় দড়ি দিতে হয়। গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন, এবং আত্মহত্যা করার আগে, মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, কিছু আর করার ছিল না, আত্মহত্যা করার আগে ওই মেয়ে দুটোকেও বিষ খাইয়ে মেরে দেন তিনি। ওই মেয়ে দুটোকেও বিষ খাইয়ে মেরে দেন, দিয়ে নিজে সুইসাইড করেন। কতটা অত্যাচারিত না হলে মানুষ এই ডিসিশন ভাবা যায় না, ভাবা যায় না। আমরা কথায় কথায় বলি তো আত্মহত্যাটা কোনো সলিউশন না, কিন্তু এটাও দেখতে হবে যে যিনি আত্মহত্যা করছেন তিনি কতটা মানসিক যন্ত্রণা নিয়ে ব্যাপারটা করছেন। কিছু কিছু ক্ষেত্রে না সিম্পলি কিছু করার থাকে না বলেই আত্মহত্যাটা করে, পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়, একদম কিছু করার থাকে না। মানে যখন মানুষ, আমি একটা সিনেমাতে শুনেছিলাম যে মানুষ জল ছাড়া 2 দিন বাঁচতে পারে, খাবার ছাড়া 7 দিন বাঁচতে পারে, কিন্তু আশা ছাড়া 1 মুহূর্তও বাঁচতে না না, অসম্ভব। যখন পুরোপুরি হোপলেস হয়ে যায়, আশা, মানসিক শান্তি, এইগুলো ছাড়া চলা খুব মুশকিল, খুবই মুশকিল। ওটাই আমি খুব রিলেট করতে পারলাম যে একটা মানুষ যখন পুরোপুরি হোপলেস হয়ে যায় তখন সে নিজের জন্ম দেওয়া বাচ্চাদেরকে খুন করে নিজে আত্মহত্যা করে। এইবার এই পুরো ঘটনাটা সামনে আসার পর অরুণিমা এবং সুজিত দুজনেই কিন্তু খুব ভেঙে পড়ে। বিশেষ করে সুজিত। সেই দিন রাতেই সুজিতের জ্বর আসে, এবং সেটা এমনই মারাত্মক একটা জ্বর যেটার থেকে ও আর তো মুক্তি পেলই না।
পরের দিন সকাল হতে না হতেই ওরা গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। যতক্ষণে ওরা কলকাতায় প্রবেশ করে ফেলেছে, ঢুকে পড়েছে, ততক্ষণে সুজিতের আরও বাড়াবাড়ি অবস্থা। ও মানে প্রায় সেন্সলেস হয়ে গেছে। শরীর মানে জ্বর কিছুতেই নামছে না, ওষুধ খাওয়ানো সত্ত্বেও জ্বর নামছে না, ভুলভাল বকছে। হ্যাঁ, এরকম নানান রকম আমাকে ক্ষমা করে দাও এই সেই নানান রকম ব্যাপারও বলছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, হসপিটালে অ্যাডমিট করা হয়। ডাক্তাররা প্র্যাকটিক্যালি কিচ্ছু করতে পারলেন না। 3 দিনের মাথায় সুজিত এক্সপায়ার করে। একটা জ্বরে জ্বর, যেই জ্বর আর নামলো, জ্বরটা খুব হাই টেম্পারেচার উঠে গেছিলো। তারপরে ডাক্তার যেটা বলছিল যে সোডিয়াম লেভেল নাকি ফল করে গেছে, এরকম নানান রকম কমপ্লিকেশন নিয়ে তাকে আর বাঁচানো যায়নি। এইবার এই ঘটনাটার পর অরুণিমাও ভালো নেই। অরুণিমাও এখন আর ভালো নেই, স্বাভাবিক। তা এই ঘটনাটা শোনার পর আমি কতগুলো হিসেব মেলাতে বসলাম। এইবার দেখো, আমি ঘটনাটা বলা যখন শুরু করি তখন আমি কতগুলো পয়েন্ট বলেছিলাম। প্রথমত হচ্ছে যে এই যে অরুণিমা বলে যে মেয়েটি, তার জন্মছকে পঞ্চম ভাব বা 5th হাউসে কেতু রয়েছে। 5th হাউস নির্দেশ করে আমাদের সন্তানকে, কিন্তু 5th হাউস আরও একটা জিনিস নির্দেশ করে, সেটাতে আমি আসছি পরে। সেই হিসেবটা এখন সবার কাছে পরিষ্কার হবে। এবারে তাহলে প্রশ্নটা হলো, সুজিত এবং অরুণিমা এই বাড়িটাতে যাওয়ার পর কেনই বা ওদের মনে হতে লাগলো যে এই বাড়িটা ওদের অনেক দিনের চেনা, বা এই যে ছবিতে থাকা অনিরুদ্ধর জ্যাঠাইমা এবং তার জন্ম না নেওয়া দুটো মানে জন্ম নেওয়া কিন্তু মানে তাদেরকে মেরে ফেলা হয় 2 সন্তান, যমজ কন্যা সন্তান, তারা কেন এত প্রতিহিংসা পরায়ণ ছিল? তারা কেনই বা সুজিত আর অরুণিমাকে এত ডিস্টার্ব করলো? দেখো, এই ব্যাপারটা কিন্তু হতে পারে যে আগের লাইফে বা পূর্বজন্মে সুজিত অনিরুদ্ধের জ্যাঠা থাকতে পারেন, এবং অরুণিমা মেবি আগের লাইফে অনিরুদ্ধর ঠাকুমা। কারণ অনিরুদ্ধ যেটা বলল যে ওর ঠাকুমা প্রচণ্ড রকমভাবে নির্যাতন করতেন, আর অরুণিমাও কিন্তু দেখো সেম স্বপ্ন কিন্তু প্রথম দিকে দেখত, যে সে 2 বাচ্চার ওপর, ওই 2টো মেয়ের ওপর নির্যাতন করছে, এবং ওদের মা, ওই মেয়েটি আর কি, তারা মানে তিনি এসে ওনার কাছে ক্ষমা চাইছেন। এইটাই হতো কিন্তু তখন। এটা অনিরুদ্ধরও বেশ কয়েকবার নিজের চোখে দেখা। কিন্তু অনিরুদ্ধর মা বাবা এনারা কিন্তু প্রচণ্ড রকমভাবে ওই জেঠিকে প্রোটেক্ট করতেন এবং ওনাকে ফেভার করে কথা বলতেন, কিন্তু তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। মানে ওই বাচ্চা মেয়ে দুটো বেঁচে থাকলে ওরা হতো অনিরুদ্ধর জ্যাঠতো দিদি, কিন্তু সেটা আর হতে পারলো না, কারণ ওদেরকে হত্যা করা হলো। এইবার যেহেতু অনিরুদ্ধর মা বাবা ওই জ্যাঠাইমাকে সাপোর্ট করে কথা বলতো বা ওদেরকে প্রোটেকশন দিতেন, তাই অনিরুদ্ধর ফ্যামিলি আলাদা করে, অনিরুদ্ধের যেটা নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে কিন্তু আলাদা করে কোনোদিন কোনো প্রবলেম হয়নি, বা অনিরুদ্ধর নিজের লাইফেও কোনোদিন কোনো প্রবলেম হয়নি। কিন্তু এই জ্যাঠা, তিনি আমি ধরে নিতে পারি যে তিনি পরের জন্মে এই সুজিত হয়ে জন্মেছে, আর ওই যে ঠাকুমা যিনি ওই জ্যাঠার মা, তিনি প্র্যাকটিক্যালি অরুণিমা হয়ে জন্মেছে। মানে এই জন্মে তারা, যারা মা ছেলে ছিল, এই জন্মে তারা স্বামী স্ত্রী। এবং দেখো, ঠিক সন্তান ভাগ্যটা নিয়েই ওদের কিন্তু নিপীড়িত হতে হলো, ওদেরকে কষ্টভোগ করতে হলো, এবং আলটিমেটলি সুজিত কিন্তু এই যে মৃত্যুটা, এই যে বলে না যে অশরীরী কিভাবে মানুষকে মারতে পারে, তাদের তো শরীর নেই, তারা কিভাবে মারে? সিনেমায় যেগুলো দেখায় সেগুলো আলাদা ব্যাপার, ওগুলো তো দর্শকদেরকে অ্যাট্রাক্ট করার জন্য দেখাচ্ছে। অ্যাকচুয়ালি অশরীরী
মারে হচ্ছে এনার্জির মাধ্যমে। এই যে সুজিতের যে মৃত্যুটা, এটা হচ্ছে সিম্পলি এনার্জি ড্রেন আউট। ঠিক আছে, আর কীরকমভাবে ব্যাপারটা চালটা চালা হলো দেখো, সেটা হচ্ছে যে সুজিতকে তো সরিয়ে দেওয়া হলো, মেরে দেওয়া হলো, বাঁচিয়ে রাখা হলো কিন্তু অরুণিমাকে। এবার আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এর পরেও অরুণিমা যে বেঁচে থাকবে, সেই জীবনটাতেও সে কিন্তু কোনোদিনই শান্তি পাবে বলে আমার তো মনে হয় না। কারণ নানান দিকে ব্যর্থতা ওর রয়েছে। ইনফ্যাক্ট সন্তানকে হারিয়ে ফেলার পরে হ্যাঁ, যে শেষ অবলম্বনটাকে সঙ্গী করে সে বেঁচে থাকবে তাকেও কেড়ে নেওয়া। আর আরও একটা ব্যাপার দেখো, এগুলো তো পুরোটাই অনুমান ভিত্তিক, কিন্তু মানে এটা একদম শিওর হয়েই বলা যায়। সেটা হচ্ছে, আমি একদম ঘটনার শুরুতে বলছিলাম যে ওই অরুণিমার জন্মছকে পঞ্চমভাবে কেতু বসে আছে। এবার দেখো, আমাদের পূর্বজন্মের যে প্রারব্ধগুলো, সেগুলো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কোন প্ল্যানেট দেখে বোঝা যায়। বোঝা যায় সব প্ল্যানেট দেখে, কিন্তু বিশেষ করে মানে পূর্বজন্মের কোনো ব্যাপার আলাদা করে যদি বুঝতে হয়, বিশেষ করে তখন কেতুর প্লেসমেন্টটাকেই দেখা হয়। এই যে কেতু পঞ্চমভাবে আছে, এর কারণে সন্তান হতে বাধা তো হয়েইছে। অ্যাট দ্য সেম টাইম পঞ্চম ভাব কিন্তু বৌমাকে নির্দেশ করে। অর্থাৎ কোনো মহিলা বা কোনো পুরুষের ক্ষেত্রে তার যে ডটার ইন ল হবে, অর্থাৎ তার ছেলের যে বউ হবে, বা যদি মেয়ে হয় তাহলে তার ক্ষেত্রে তার হাজব্যান্ড মানে জামাই হবে, এইটাকে নির্দেশ করে কিন্তু ফিফথ হাউস। আচ্ছা, এবার ফিফথ হাউসে অরুণিমার চার্টে ফিফথ হাউসে কেতু থাকা মানে, কেতু মানে আমাদের পাস্ট, এবং কেতুর প্লেসমেন্টই বলে দেয় যে পূর্বজন্মে এই সংক্রান্ত ব্যাপারগুলোতে, যেই ঘরে বসে আছে কেতু, সেই ঘর সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে আগের জন্মে কোনো একটা সমস্যা হয়েছিল। তার মানে ফিফথ হাউসে কেতু থাকা মানে এটা ইন্ডিকেট করছে যে এই ভদ্রমহিলা মানে এই যে অরুণিমা, ওর পাস্ট লাইফে ওর যে বৌমা ছিল তার সঙ্গে ওনার কিছু একটা সমস্যা হয়েছিল। বৌমা মানে এই জ্যাঠার বউ, মানে তার বড় ছেলের বউ। তো এটাই আমাকে আলটিমেটলি, মানে আমি অন্তত বলতে পারো এটা 90% শিওর হয়ে গেলাম যেটা পুরোটাই রিলেটেড টু পাস্ট লাইফ। তা আমি তখন এই অরুণিমাকে বললাম যে এখন দেখো, এখন তো আর কিছু করার নেই, যা ঘটার তা তো ঘটেই গেছে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা প্রেয়ার শিখিয়ে দিচ্ছি, একটা চ্যান্টিং। এটাকে বলা হয় হোপোনোপোনো প্রেয়ার। এটা একটা হাওয়াইয়ান প্রেয়ার। এইটার মাধ্যমে তুমি ওই স্পিরিটের কাছে ক্ষমা চাও বা ইউনিভার্সের কাছে ক্ষমা চাও। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টে লাইনের প্রেয়ার এটা, কিন্তু খুব এফেক্টিভ। মানে ঠিক মতো যদি কেউ নিয়মিত এটার উপরে বিশ্বাস রেখে করতে পারে না, তাহলে অনেক উপকার পাওয়া যায়। তো যাই হোক, তা এটা বললাম। এখন ও কতটা কি করবে, ও তো মানসিকভাবে বিধ্বস্ত। মানে প্র্যাকটিক্যালি বলতে পারো এই ব্যাপারটাতে ইনভলভড হয়েও আলটিমেটলি আমি সেই সুযোগটা আর পাইনি এদেরকে হেল্প করার। সুযোগটা পেলে কি হতো সেটা পরের কথা, কিন্তু সুযোগটাই আমি পেলাম না। এবং এই ঘটনাটা মানে শুনে, মানে এই সুজিতের মৃত্যুর কথাটা শুনে এতটাই খারাপ লাগলো যে মানে এই ফার্স্ট টাইম আমি পডকাস্টে এসেছি, মানে মনটা একদম ভারাক্রান্ত। মানে এটা আমি এক্সপেক্ট করিনি যে সুজিতের মৃত্যুটা এরকমভাবে হবে। আমি কোথাও না কোথাও ভাবছিলাম যে অরুণিমার পাস্ট লাইফের সাথে যখন তুমি জিনিসগুলো একটার পর একটা আনফোল্ড করছো, যখন ওরা অনিরুদ্ধর বাড়িতে গেছে, ওখানে গিয়ে ওরা কানেক্ট করতে পারছে যে ওই বাড়িটা ওদের কাছে খুব চেনা, এই জায়গায় আমার মাথায় জিনিসটা স্ট্রাইক করলো যে হয়তো কোথাও না কোথাও অরুণিমার পাস্ট লাইফের সাথে জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ অরুণিমা স্বপ্নগুলো দেখা শুরু করেছে, হ্যাঁ, অরুণিমার মিসক্যারেজ হয়েছে, কোথাও না কোথাও ডিরেক্টলি অরুণিমা এই কেসটাতে ইনভলভ এবং অ্যাফেক্টেড, যেখানে কিন্তু সুজিত প্যাসিভলি হচ্ছিল, তাই তো। তো সেই কারণে
আমি এটা কোনোভাবেই এক্সপেক্ট করতে পারিনি যে সুজিত এরকমভাবে মৃত্যুর মুখে চলে যাবে। আমাকে একটা কথা বলো, এই কেসটা যে তুমি শেয়ার করলে এটা তো প্রপারলি একটা কেস স্টাডি। হ্যাঁ, তো এই কেস স্টাডিটা টোটালি ডিপেন্ডস অন পুনর্জন্ম বা রিইনকার্নেশন। অ্যাস্ট্রোলজি এই পুনর্জন্মটাকে কিভাবে দেখে? অ্যাস্ট্রোলজি যেটা বলছে সেটা হচ্ছে যে ওই যে আমি যেটা আগেও বলেছি যে একটা ব্যালেন্স শিট কোম্পানি যখন প্রিপেয়ার করছে, একটা ব্যালেন্স শিট কি রিফ্লেক্ট করে যে এই যে অ্যাকাউন্টিং ইয়ারটা কোম্পানি পেছনে ছেড়ে এলো, এই এন্টায়ার অ্যাকাউন্টিং ইয়ারটা ধরে তারা যে সমস্ত ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল সেইগুলো কীরকম কি হয়েছে, কি কি ট্রানজ্যাকশান হয়েছে, কি কি টাকা কড়ির লেনদেন হয়েছে, সেইগুলোই তো রিফ্লেক্টেড হবে। আমি যদি আমার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, আমার সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমার প্রফিট শো করবে। আমার যদি স্ট্র্যাটেজিতে ভুল থাকে বা অন্য কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আমার ব্যালেন্স শিটে লস শো করবে। আমাদের জীবনটাও কিন্তু তাই, এবং আমাদের জন্ম ছকটাও কিন্তু একটা ব্যালেন্স শিটের মতো। মানে আমরা আগের জন্মে কি করে এসেছি সেইটা রিফ্লেক্টেড হচ্ছে আমাদের এই জন্মের ছকটাতে। মানে তুমি বলতে চাইছো যে বার্থ চার্ট আমাদের পাস্ট লাইফেরই একটা রেকর্ড? একদম তাই। ওকে, মানে ব্যাপারটা কীরকম, আগের জন্মে আমি নানান রকম কাজ করেছি, আমার কিছু অ্যাকিউমুলেটেড কর্মা রয়েছে, সঞ্চিত কর্ম যেটাকে আমরা বলি। এইবার এই সঞ্চিত কর্মের ওপর বেস করেই তো প্রারব্ধ। অর্থাৎ আমার দেখা যাচ্ছে যে 5টা খারাপ কাজ 5টা ভালো কাজ আমি আগের জন্মে করেছি। এইবার ইউনিভার্স ডিসাইড করছে যে এই 5টার মধ্যে থেকে 3টে খারাপ কাজ, তার ফল তুমি পরবর্তী জন্মে ভোগ করবে, আর 5টা ভালো কাজের মধ্যে 3টে ভালো কাজ, তার ফল তুমি পরের জন্মে ভোগ করবে। অর্থাৎ তুমি যখন নতুন জন্মটাতে প্রবেশ করছো তখন তুমি ওই পাস্ট লাইফের থেকে 3টে খারাপ কাজ আর 3টে ভালো কাজ নিয়ে প্রবেশ করছো। দিস ইজ কল্ড প্রারব্ধ। এইবার এই 3টে খারাপ কাজের ফল হয়তো ইউনিভার্স ডিসাইড করেছে যে একটা বড়সড় অ্যাক্সিডেন্টের মাধ্যমে ভোগ করবে, বা কোনো একটা ফিনান্সিয়াল স্ক্যামের শিকার হবে, সেইভাবে ভোগ করবে। এবার এইগুলো আমার লাইফে ঘটতে গেলে এমন একটা দিন, এমন একটা স্থান, এমন একটা সময় ডিসাইড করা হবে যেই দিন জন্মালে পরে গ্রহ নক্ষত্রদের অবস্থানটা এমন হবে যে আমার সাথে ঠিক ওইগুলোই ঘটবে। পুরোটাই একটা প্রোগ্রামিং। কেতু একটা প্ল্যানেট, আর তুমি বললে 5th হাউস। কেতু যদি 5th হাউসে থাকে তাহলে সেটা আমাদের পাস্ট লাইফকে ইন্ডিকেট করে। শুধু 5th হাউস না, কেতু যে কোনো হাউসে থাকলেই সেটা ইন্ডিকেট করে যে পাস্ট লাইফে ওই হাউস রিলেটেড কোনো পেন্ডিং কাজ আমার ছিল। ওকে, সেটা ফার্স্ট হাউসেও হতে পারে, সেকেন্ডেও হতে পারে। আমাদের হরোস্কোপে যতগুলো ঘর আছে যে কোনো একটাতেই কেতু থাকুক না কেন, সেই রিলেটেড প্রবলেম আমার পাস্ট লাইফে পেন্ডিং হয়ে গেছে, বা সেগুলো আনসলভড রয়েছে, বা ওই টাইপের কোনো একটা সমস্যার মধ্যে আমি জড়িয়ে পড়েছিলাম, বা আমার কোনো অন্যায় কাজও রয়েছে। তা এর ক্ষেত্রে সেটাই হয়েছে। তো এর সাথে কি কোনো রাশি কানেক্টেড? না, রাশির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। ওকে, রাশির সাথে সম্পর্ক নেই, ঘর ভাব। যেহেতু আমরা পুনর্জন্ম বা রিইনকার্নেশন নিয়ে কথা বলছি, আমার মনের মধ্যে এই প্রশ্নটা প্রায়ই আসে। সেটা হচ্ছে, দেখবে কিছু মানুষ থাকে যারা একই রকমের দুঃখ প্রায় পেয়ে থাকে। কিছু মানুষ থাকে যাদের ঘন ঘন ব্রেকআপ হয়, ঠিক আছে। কিছু মানুষ থাকে যাদের ঘন ঘন রেজাল্ট খারাপ হয়, তারা প্রপার এফোর্ট দিয়ে পড়াশোনা করলেও তাদের রেজাল্ট সেরকম হচ্ছে না, বা তারা নিজের সবটুকু 200% দিয়ে একটা মানুষকে ভালোবাসছে, বাট এন্ড অফ তার সম্পর্কটা ভেঙেই যাচ্ছে। এটার সাথে কি পাস্ট লাইফ? অবশ্যই 100%। তুমি যে এক্সাম্পল দিলে এর বাইরেও আরো অনেক এক্সাম্পল, ভুরি ভুরি এক্সাম্পল আমি তোমাকে বলতে পারি। টাকা রোজগারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে, টাকা আসছে না, ধার দেনায় জড়িয়ে পড়ছে। যেমন দেখেছি যে নিজের বিজনেস হোক বা অন্য কোনো কাজে সে প্রচুর ইনভেস্ট করছে, প্রচুর খাটছে, সবকিছুই করছে, আলটিমেট সে লসে রান হচ্ছে না। চার্টও সেটাই দেখাবে। মজার ব্যাপার হলো চার্টও তো তোমাকে সেটাই দেখাবে। আর তার সাথে যদি কেউ মঙ্গল কেতু কানেকশন আবার পেয়ে যায় তাহলে তো আরো ভয়ঙ্কর। রেট্রোগ্রেড প্ল্যানেটস হয়তো
এই প্ল্যানেটসগুলো কি কোনো পাস্ট লাইফের আনসলভড কর্মাকে ইন্ডিকেট করে? একদম। তোমার জন্মছকে যেই প্ল্যানেটটা রেট্রোগ্রেড, বলতে পারো সেটা আমাদের পূর্বজন্মের সাথেই কানেক্টেড। দেখো, আমরা পূর্বজন্ম বললে কেতুর দিকেই আগে নজরটা দিই। কেতু প্রথমত, কেতু তো কোনো প্ল্যানেট না, একটা শ্যাডো, একটা পয়েন্ট, একটা বিন্দু। তা কিন্তু আমি বলবো কেতু তো আছেই, কেতু আমাদেরকে ইন্ডিকেশনটা দেয়, কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটই কিন্তু আমার জন্মছকে সেই প্ল্যানেটগুলো কিভাবে প্লেসড তার উপরে ডিপেন্ড করে আমার পাস্ট লাইফের সাথেই কানেক্টেড। তার মধ্যে কোনো প্ল্যানেট যদি রেট্রোগ্রেড হয়, তাহলে সেই প্ল্যানেটটা ইন্ডিকেট করছে যে আমি পাস্ট লাইফে ওই প্ল্যানেট রিলেটেড কোনো ব্যাপার ছিল, যেই শিক্ষাটা আমার পাওয়া তখনও কমপ্লিট হয়নি, সেই শিক্ষাটাকে দেওয়ার জন্য সেই প্ল্যানেটটা আমার জন্মছকে রেট্রোগ্রেড হয়েছে এই জন্মে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরা যাক একটা লাইফে একজন কোনো ব্যক্তি, সে তার কাজের প্রতি প্রচণ্ড রকম ক্যাজুয়াল ছিলেন, একদমই সিরিয়াস না, সময়টা সময়ে করতেন না, একটা কুড়েমি কাজ করত। এই লাইফে দেখা গেল যে তার স্যাটার্ন রেট্রোগ্রেড হয়ে গেছে। কথার কথা বলছি, তার মানে কি, স্যাটার্ন হচ্ছে কর্মেরই কারক গ্রহ। তিনি রেট্রো হয়ে যাওয়া মানে তিনি আমাকে এই লাইফে শেখাতে এসছেন। এবার এরকম টাইপের হলে পরে কি হয়, স্যাটার্ন যখনই রেট্রো হয় তখনই কিন্তু সেই ব্যক্তির জীবনে প্রচুর পরিশ্রম করতে হয়, তবে গিয়ে তিনি হয় ফল পান, নয়তো পরিশ্রমের সেই অর্থে দামটা তিনি পান না। তার মানে কি, আগের লাইফে এই ব্যক্তিটাই কাজ নিয়ে খুব ক্যাজুয়াল ছিলেন, জিনিসটাকে গুরুত্ব দেননি, সেরকম সিরিয়াসনেসের অভাব ছিল, তাই এই লাইফে স্যাটার্ন তাকে আরও বেশি বেশি করে খাটিয়ে তবে হয় ফল দেবে, নয়তো দেবে না। পুরোপুরি তার উপর ডিপেন্ড করছে, সেটা চার্ট কি বলছে তার উপর ডিপেন্ড করবে। আমাদের জন্মছকে আমরা যদি দেখি, আজকালকার দিনে এই সমস্ত বিষয় নিয়ে জানার পর আরও বেশিভাবে এই কনসার্নটা উঠে আসছে যে অনেকের জন্মছকেই পিতৃদোষ থাকে। তো এই পিতৃদোষ কি কোনোভাবে পাস্ট লাইফ ইন্ডিকেট? পিতৃদোষ ব্যাপারটা হচ্ছে, দেখো, পিতৃদোষ থাকলে তো নানান রকমের সমস্যা হয়। এবারে প্রশ্নটা হলো যে ওই ব্যক্তির চার্টেই কেন পিতৃদোষটা হলো। দেখা যাচ্ছে একই বংশের মধ্যে 3-4জন ভাই, হয়তো তারা কাজিন ব্রাদার, কিন্তু তার মধ্যে থেকে একজন পিতৃদোষ পেয়েছে, বাকিরা পায়নি। তাদের লাইফ স্মুথলি চলছে, কিন্তু যে পেয়েছে তার লাইফটা গন্ডগোল। তাহলে প্রশ্নটা হলো যে ইনি কেন পেলেন? ইনি পেলেন এই কারণ ওই যে ওনার আগের জন্মের প্রারব্ধ, যেটা নিয়ে উনি জন্মেছেন, ওই প্রারব্ধটা ভোগ করার জন্যই ওই পরিবারে, ওই পার্টিকুলার দিনটাতে, ওই পার্টিকুলার টাইমটাতে, ওই পার্টিকুলার স্থানটাতে ওনার জন্ম হলো, যাতে তিনি এই দোষটা পান। এই পিতৃদোষ তোমার পাস্ট লাইফের যে সাইকেলটা, এই সাইকেলটাকে কীভাবে এফেক্ট করতে পারে? সমস্যার মধ্যে পড়ে নানান দিক থেকে সমস্যা আসতে পারে, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা। পিতৃদোষ যেটা বলছো সেটা আমরা আমাদের কেপি অ্যাস্ট্রোলজির ভাষায় বংশদোষ বলি। বংশদোষ। আজকে যে ঘটনাটা তুমি শেয়ার করলে, এখানে মিসক্যারেজের কথা তুমি বলেছো, যে মেয়েটার মিসক্যারেজ হয়ে যায়, যেটার সাথে কোথাও না কোথাও তার পাস্ট লাইফ কানেক্টেড। এরকমই বিভিন্ন রকমের দুর্ঘটনা কিন্তু আমাদের লাইফে ঘটে থাকে। যেমন কিছু মানুষের হঠাৎ করেই সাডেন ডেথ হয়, বা এমন কোনো অ্যাক্সিডেন্ট হয় যেটা এসে প্রাণ হারিয়ে ফেলে। তো এগুলোর সাথেও কি কোনো না কোনোভাবে তার পাস্ট লাইফ জড়িয়ে আছে? 100%। প্রথমেই দেখো, এই যে তুমি বললে হঠাৎ, এই হঠাৎ কথাটা না একটা ইলিউশন। হঠাৎ বলে কিছু হয় না, সবই পূর্ব নির্ধারিত, আমাদের কাছে জানা থাকে না বলে হঠাৎ। এইবার এই যে তুমি কয়েকটা এক্সাম্পল দিলে, যে অ্যাক্সিডেন্ট, সাডেন ডেথ, এবার দেখা যাবে হয়তো যে আগের জন্মে তিনি হয়তো এমন রাফ ড্রাইভিং করেছিলেন কখনো, যে ফুটপাতে শুয়ে থাকা কিছু মানুষকে হয়তো চাপা দিয়ে দেন। মানে সালমান খানের পরবর্তী জন্মে হঠাৎ মৃত্যু হবে? আমি সেটা কখনোই বলতে চাই না, এই কন্ট্রোভার্সিতে আমি যেতে চাই না, কিন্তু
হয়, মানে এরকম এই অন্যায়গুলোর এরকমভাবে শাস্তি হতেই পারে, এগুলো সবটাই অনুমান ভিত্তিক। শুধু তো সালমান খান না, আমাদের দেশে অনেকেই না করে থাকে যেগুলো রেজিস্টার্ড হয় না। ফুটপাথের ওপর গাড়ি উঠে যাওয়ার ক্ষেত্রে মাথায় প্রথম সালমান খানের কথাই আসে। যাই হোক, হ্যাঁ বলো। তা এরকমভাবে এবারে দেখো কোনটার জন্য তুমি কি শাস্তি পাচ্ছ, সেই খবরটা একমাত্র কিন্তু এই অখিল ব্রহ্মাণ্ডের কাছেই আছে। তোমার কখনো এরকম মনে হয়েছে যে তোমার এই জন্মে কেউ ধরো তোমার প্রতি অপরাধ করছে, মানে কেউ তোমার সাথে খারাপ করছে, যেটা তুমি ফিল করছো যে হ্যাঁ মানুষটা আমার সাথে ঠিক করলো না, তো কোথাও গিয়ে কি মনে হয় যে এই মানুষটা আমার আগের জন্মের ঋণ শোধ করছে? হ্যাঁ, এরকম হয়েছে, দু একবার তো হয়েইছে এরকম। সেটা আমার বন্ধু বান্ধবদের মধ্যে হোক কি জানা পরিচিতের মধ্যে হোক, হয়েছে। অনেক সময় আমরা দেখেছি যে ধরো হঠাৎ করে নতুন কোনো মানুষের সাথে দেখা হলো, দেখা হওয়ার পরেই মনে হয় যে মানুষটা আমার বহুদিনের চেনা, অথচ কিন্তু আমি কখনো সেই মানুষটার সাথে কোনো রকম কন্ট্যাক্টেই আসিনি। হয়তো নতুন করে আলাপ হয়েছে মানুষটার সাথে কাজের সূত্রে গিয়ে, বা ফ্যামিলির সাথে কোনো রকম একটা কনজাংশন হয়ে, বা কোনো অকেশনালি একটা মানুষের সাথে আমার যখন দেখা হচ্ছে, আমার এটা মনে হচ্ছে যে এই মানুষটা আমার বহুদিনের চেনা, আমার খুব কাছের একটা মানুষ। এই ফিলটা কেন হয়? আমার কোথাও না কোথাও মনে হয় যে হয়তো পাস্ট লাইফেই মানুষটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল। হ্যাঁ, বাট এটা কি সত্যি এটা হতে পারে? পাস্ট লাইফ, পুরোটাই পাস্ট লাইফ। তুমি একটা জিনিস জেনে রাখবে অরিত্র, তোমার এই যে জন্মে তুমি যত মানুষের সঙ্গে মেলামেশা করছো বা যত মানুষের সাথে কন্ট্যাক্টে আসছো বলতে যারা তোমার লাইফটাকে প্রভাবিত করছে, সেটা তোমার মা বলো বাবা বলো, এনাদেরকে দিয়েই তো আমাদের পথ চলা শুরু হয়। তারপর আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্কুলের টিচার, যাদের দ্বারা আমি প্রভাবিত হচ্ছি, কোনো না কোনোভাবে তাদের সাথে কিন্তু আমাদের পূর্বজন্মের কানেকশন রয়েছে। এইবার প্রশ্নটা হলো যে এখন যিনি তোমার বাবা, এখন যিনি তোমার মা, তিনি আগের জন্মেও তোমার মা ছিলেন কিনা, বাবা ছিলেন কিনা, এই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই। এটা পিএলআর করলে বোঝা যাবে বা অন্যরকমভাবে বোঝা যাবে, কিন্তু কোনো না কোনোভাবে যোগাযোগ কিন্তু পাস্ট লাইফের থাকেই। কখনো তুমি ডেজাভু ফিল করেছো? দু একটা জায়গায় করেছি। আমার সাথে না বেশ কয়েকবার এরকম হয়েছে যে আমি এমন কোনো জায়গায় গেছি বা এমন কিছু ঘটনা ধরো আমার সাথে ঘটছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো আমি সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখতে গেছিলাম। তো খেলা দেখতে দেখতে কোথাও না কোথাও আমার না হঠাৎ করে মনে হলো যে খেলাটা তো আমি আগে দেখেছি, ঠিক ওরকম একইভাবে বল পাস করছে, একইভাবে গোলে শট নিচ্ছে। তো আমার মনে হচ্ছিল যে এই পুরো সিনারিওটা এর আগে হয়তো আমার সাথে ঘটে গেছে, বা আমি এমন একটা কোনো জায়গায় গেছি যে জায়গাটা দেখে আমার খুব চেনা মনে হয়েছে, কিন্তু জায়গাটাতে আমি প্রথমবার গেছি। মনে হয়েছে যে এই জায়গাটা থেকে আমি স্বপ্নে দেখেছি। তো আমার কাছে দুটো থিওরি আছে যেটা আমি নিজের মনে ভাবি, বা নিজের থিঙ্কিং প্রসেসে আমার এই থিওরিগুলো এসছে। যে এক হতে পারে যে ঘুমানোর সময় যখন আমাদের সোল এই ডাইমেনশনে ট্রাভেল করে, তখন হয়তো আমার সোল এখান থেকে ঘুরে গেছে বলে আমি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ হয়তো পাস্ট লাইফে আমি এই জায়গা দিয়ে কোনোভাবে ক্রস ওভার করেছি। তো কোনটা ঠিক? দেখো, দুটো থিওরিকেই তুমি উড়িয়ে দিতে পারো না, তবে আমার বেশি স্ট্রং যে থিওরিটা আমার মনে হয় সেটা পাস্ট লাইফের কানেকশনটাই। মানে যেটা তুমি সল্টলেক স্টেডিয়াম নিয়ে যেটা বললে, ঠিক এরকম একটা ফিলিং বারাসাতের একটা বাড়িতে আমার হয়েছিল। আমি সেখানে বাস্তু ভিজিটে যাই, এবং সেই বাড়িটাতে পা দেওয়ার পরেই আমার কেন জানি না মনে হয় যে এই বাড়িটা আমার অনেক দিনের চেনা। আচ্ছা। এই টেবিলটা এখানে আমি হয়তো কখনো বসেছি, এই মানুষগুলোর সঙ্গে হয়তো কথা বলেছি, এরকম আমার একটা ফিলিং হয়েছিল। তাও সেটা ডেজাভু ফিলিং বেশিক্ষণ থাকে না, ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে খুব মাইনরলি যদি নোটিস করা যায়। মানে সত্যি কথা বলতে গেলে এটা আমার কোথাও না কোথাও ফিল হয় যে যারা খুব কনসিয়াসলি সব কিছু অবজার্ভ করে তারা এই জিনিসগুলো বেশি ফিল করে। কিন্তু দেখবে একটা জিনিস আমরা সবসময় শুনে এসেছি, বা একটা কথা আমরা শুনে এসেছি যে মানুষ তো জীবিত অবস্থায় নিজের কর্ম পালন করে, কিন্তু মৃত্যুর পরেও আত্মার একটা কর্ম হয়। এই যে কোনো স্পিরিট যদি মৃত্যুর পর তার মুক্তি না হয়, সেই প্রেত জীবনে সে কি কাজ করছে সেটাও কোথাও না কোথাও গিয়ে কিন্তু তার কর্মের মধ্যেই পড়ে। তো এটা কি কোনোভাবে তার পরবর্তী যখন সে প্রেত জনি থেকে মুক্তি লাভ করবে, আবার নিজের জীবনে বা আবার দৈহিক জীবনে ফিরে আসবে, তখন তার সেই কিছুটা তো এফেক্ট করবেই। করবেই।
কারণ সে যদি কিছু খারাপ করে থাকে প্রেতজনী প্রাপ্ত হওয়ার পর, তাহলে সেটা করবে, বা তাদেরকে দিয়ে হয়তো খারাপ করানো হচ্ছে। এবার তুমি বলতে পারো যে কোনো নিম্নমার্গের কোনো রোজা উজির সাধক, হ্যাঁ, তাদেরকে দিয়ে খারাপ কাজ যদি করায়, তাহলে তাদের দোষটা কোথায়? দোষটা হচ্ছে এখানেই যে তুমি তাদের ফাঁদে পা দিচ্ছ কেন। তোমাকে মানে একটা প্রেতকে যখনই কেউ লোভ দেখাচ্ছে যে তুমি অমুক কাজটা আমার হয়ে করে দাও, আমি তোমাকে নতুন দেহ পাইয়ে দেব, তাহলে সেখানে তোমার চেতনাটা কোথায় গেল? তুমি এটা কেন বুঝতে পারবে না যে তুমি জীবিত থাকাকালীন বুঝতে, তুমি মারা যাওয়ার পরে তুমি এটা কেন বুঝবে না যে নতুন দেহ পাওয়ানোর ক্ষমতা কোনো সাধকের হয় না, এটা একমাত্র ঈশ্বরের হাতে। তা সত্ত্বেও তুমি গিয়ে ফাঁদে পা দিচ্ছ। অনেক বাচ্চা দেখবে জন্মানোর পর থেকেই একটু ডিফারেন্ট হয়ে থাকে, মানে ওদের পার্সোনালিটি একটু ডিফারেন্ট হয়, সবার থেকে আলাদা থাকে, চুপচাপ থাকে। ইনফ্যাক্ট মানে এটা কি বলবো, এটাকে এদের অনেক সময় স্পিচ থেরাপি করাতে হয় মানুষের সাথে কথা বলার জন্য। তো এটার সাথে কিভাবে পাস্ট লাইফ কানেক্টেড থাকতে পারে? দেখো, ব্যাপারটা খুব ভাস্ট, ভালো খারাপ মিশিয়েই তো হয়। ধরো এই যে স্পিচ থেরাপি করতে হচ্ছে, মানে একটু দেরিতে কথা বলছে বা কথা জড়িয়ে যাচ্ছে, ভালো করে কথা বলতে পারছে না, বা কিছু বাচ্চা দেখবে একটু ডাল হেডেড, হ্যাঁ, মানে আইকিউ লেভেলটা একটুখানি কম, বারবার করে তাকে বোঝানোর পরেও বুঝতে পারছে না, হ্যাঁ, যেটার জন্য স্কুলে ইয়েতে নানান রকম পড়াশোনা নিয়ে নানান রকম সমস্যা, এগুলোও পাস্ট লাইফের সাথে কানেক্টেড। হয়তো দেখা গেল এখন কি কারণে এই শাস্তিটা ভোগ করছে সেটা কেউ বলতে পারবে না। এবার যেহেতু পড়াশোনা রিলেটেড ফল ভোগ করছেও, তাই আমরা ধরে নিচ্ছি যে আগের লাইফে এই সংক্রান্ত কোনো বিষয় নিয়েও একটা কিছু এমন অন্যায় করেছিল যার জন্য এই ফলটাও এইবারে ভোগ করছে। হয়তো এরকম হতে পারে যে আগের জন্মেও নিজে একজন টিচার ছিলেন, কিন্তু যারা একটুখানি কম বোঝে বা যাদের আইকিউ লেভেল কম, তাদেরকে তিনি হেয় করতেন, এন্টার ক্লাসের সামনে অপমান করতেন, বা কোনো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে একটু বেশি পার্সিয়ালিটি করতেন, বা কোনো দুর্নীতির রাস্তা তিনি নিয়েছিলেন, অবলম্বন করেছিলেন, ঠিক আছে? তা যেই কারণে এই জন্মে উনি ওই পড়াশোনা রিলেটেড ফলই ভোগ করছেন, এটা আমরা একটা অনুমান করে বলতে পারি। আবার দেখবে ভালোও হয়। কীরকম? দেখবে বহু বাচ্চা এরকম রয়েছে, অনেক কঠিন কঠিন অঙ্ক যেগুলো উঁচু ক্লাসের ছেলেমেয়েরাও করতে পারে না, সেগুলো তারা করে দিচ্ছে, বা খুব ফাস্ট ক্যালকুলেশন করছে। এটা কেন হচ্ছে? এটার পেছনে তো একটা কারণ থাকবে, একটা লজিক তো থাকবে। এবারে দেখো, অ্যাস্ট্রোলজি দিয়ে বলো, নিউমারোলজি দিয়ে বলো, লোসুগ্রিটি দিয়ে বলো, সব কিছু দিয়ে তুমি তার অরাটাকে চেক করতে পারবে, বা তার কতটা কি ক্ষমতা, তার কোন দিকে কি ট্যালেন্ট, এই ব্যাপারটাকে তুমি চেক করতে পারবে। কিন্তু আলটিমেটলি প্রশ্নটা এটা থেকেই যায় যে বাবা, আমি যদি আজকে অ্যাস্ট্রোলজির অ্যাঙ্গেল থেকে বিচার করি যে কারোর মার্কারি যদি খুব স্ট্রং প্ল্যানেট হয়, তাহলে সেই ব্যক্তি অঙ্কে কিন্তু খুব ভালো হতে পারে। বুধ 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 ভালো থাকলে, বুধ কিন্তু গণিত ব্যাপারটাকে নির্দেশ করে। এইবার তাহলে প্রশ্নটা হলো, ওর চার্টে বুধ এত স্ট্রং হলো কেন? ও কেন ক্লাসের মধ্যে ম্যাথসে বারবার করে টপ করে? ও কেন মুখে মুখে বড় বড় ক্যালকুলেশন করে টিচারদেরকে অবাক করে দেয়? এটাও পেলো কিভাবে? কেন কেন ওর ব্রেনটা এত শার্প হলো? এটাও পাস্ট লাইফেরই কোনো একটা সাধনা। এবার ভালোটা কেন হয়? খারাপের তো আমরা ব্যাখ্যা শুনলাম, ভালোটা কেন হয়? হয়তো দেখা যাচ্ছে যে আগের লাইফে ও ম্যাথস নিয়ে প্রচণ্ড রকম সিরিয়াস ছিল, খুব খাটাখাটনি করেছিল, কিন্তু ফল সেভাবে পায়নি। এই জন্মে ইউনিভার্স তাকে তার সাধনার ফলটা দিচ্ছে এইভাবে। পডকাস্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকের পডকাস্টটা আমি শেষ করব আমার নিজের ব্যক্তিগত একটা প্রশ্ন দিয়ে। হ্যাঁ, ওকে, আই থিঙ্ক এটা সবার জানাও উচিত, নাহলে আমি তোমাকে আলাদাভাবেই জিজ্ঞেস করতে পারতাম। যেহেতু আজকে আমরা পুনর্জন্ম নিয়ে কথা বলছি, আর কোথাও না কোথাও আমিও শুনেছি যে আমাদের বর্তমান যে লাইফ বা আমাদের যে জন্মছক, সেগুলো সব কিছুই আমাদের পাস্ট লাইফের কার্মিক রেজাল্ট। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে অনেক কিছু করার চেষ্টা করেছি,
যেমন আমি আঁকায় খুব ভালো ছিলাম ছোটোবেলাতে, ঠিক আছে। দেন আমি ফুটবল খেলতাম, ফুটবল আমি ডিভিশন লেভেলেও খেলেছি। ব্যাপারটা হচ্ছে এই যে প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে আমার যে আগ্রহ, এটা আমার 2005 থেকে। দেন হাতে বিভিন্ন গ্যাজেটস, ফোন, ইন্টারনেটের অ্যাক্সেস আমি পাই 2012-13-তে। তো তখন থেকেই আমার এই ওয়ার্ল্ডের সম্পর্কে জানার আগ্রহটা আরও বেড়ে যায়, যেহেতু আমার হাতে রিসার্চ করার এলিমেন্টস রয়েছে। তো আমি কোনোদিন ভাবিনি যে আমি এগুলো নিয়ে কাজ করব, বা আজকে যেই পডকাস্ট আমি হোস্ট করছি এরকম আমি কখনো কিন্তু ভাবিনি। ছোটোবেলায় আমার মা একজন অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলেন, তো সেই অ্যাস্ট্রোলজার আমার মাকে আমার বার্থ চার্ট দেখে বলেছিলেন যে ওর কোনোদিন চাকরি বাকরিতে হবে না, কারণ ওর বার্থ চার্টে এটা ইন্ডিকেটই করছে না যে চাকরি বা এরকম প্রফেশনাল যে কর্পোরেট লাইফ, এই লাইফেও সাকসেস পাবে। তো তখন কিন্তু উনি এটা বলেননি যে ও স্পিরিচুয়াল লাইনে এমন কিছু করবে বা ক্রিয়েটিভ লাইনে এমন কিছু করবে। তো কোথাও না কোথাও যখন আমি ইউটিউবার হতে চেয়েছিলাম, মানে কলেজ লাইফ থেকে, এটা আমি 2015-16 কথা বলছি, তখন কিন্তু ইউটিউব বাংলায় এতটাও সাকসেস রেট পাইনি। যখন আমার আগের একটা চ্যানেল ছিল, অনেকেই জানে ও সেই চ্যানেলটার ব্যাপারে, তো সেখানে আমি অনেক কিছু করার ট্রাই করি, কিন্তু আমি কোনোদিন এটা ভাবিনি যে প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে আমি কাজ করব ইউটিউবে। তো তখন আমি ডিফারেন্ট জনারে কাজ করার চেষ্টা করতাম ইউটিউবে। তখন এগুলো বুঝতামই না যে একটা পারফেক্ট প্রপার নিশ ধরে কাজ করতে হয়। তখন এটাই জানতাম যে যেটা আমি পারি আমি সেটাই ইউটিউবে তুলে ধরবো, কারণ আমি কোনোদিন ইউটিউবকে অ্যাজ আ প্রফেশন দেখিনি, ঠিক আছে। তো এটা সময়ের সাথে সাথে প্রফেশনে পরিণত হয়েছে। তো আমরা যেমন জানি যে তুমি যা ইচ্ছা করে নাও লাইফে, আলটিমেটলি সেটাই হবে যেটা তোমার ডেস্টিনিতে লেখা আছে। আলটিমেটলি তুমি সেখানেই যাবে যেখানে তোমার ডেস্টিনি ফিক্সড করা রয়েছে। একদম। তো আজকে এই যে হরর পডকাস্ট বা প্যারানর্মাল ওয়ার্ল্ড বা ডার্ক স্পিরিচুয়াল যে রেলম বা ওয়ার্ল্ডের কথা আমরা বলি, এই লাইনে আমাকে আসতে হলো। কোথাও না কোথাও সময় আমাকে এই জায়গায় নিয়ে এলো। এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখো, এর পেছনে যে কারণটা, এটা পুরোটাই পূর্বজন্মের সাথে কানেক্টেড। যেমন এবার তুমি যেই মানে ইলাবোরেটলি মানে কোয়েশ্চেনটা যেটা করলে, আমি সেটা আরও একটুখানি বেশি করে একটু বিশ্লেষণ করে বলি। সেটা হচ্ছে যে তুমি প্রথমে বললে যে তোমার ছবি আঁকায় ন্যাক ছিল, তোমার খেলাধুলা ভালো লাগতো, আরও বেশ কিছু কাজের সঙ্গে তুমি যুক্ত ছিলে। এইবার দেখো, একটা জন্মে যখন অনেকগুলো কাজ তুমি করছো বা অনেকগুলো ফল তুমি ভোগ করছো, নট নেসেসারি যে ওগুলো তোমার ইমিডিয়েট পাস্ট লাইফের কোনো ব্যাপার। তোমার কটা লাইফ তুমি পেরিয়ে এসছো তুমি হয়তো জানো না। দেখো, প্রপার ওয়েতে পিএলআর করলে হয়তো দেখা যাবে, কে বলতে পারে, কার কাছে এই খবর আছে ইউনিভার্স ছাড়া, যে তুমি হয়তো এককালে লিওনার্দো দা ভিঞ্চি ছিলে বা মাইকেল অ্যাঞ্জেলো ছিলে। তা এবার ওই কারণে হতে পারে যে তোমার ছবি আঁকার প্রতি ন্যাক আছে, কিন্তু ইউনিভার্স দেখছে যে তুমি যদি ওরকম কেউ থেকে থাকো, বা ধরো কোনো একজন সুপ্রতিষ্ঠিত কোনো চিত্রশিল্পী তুমি ছিলে, ইউনিভার্স দেখছে যে ওই রিলেটেড যা পাওয়ার তোমার পাওয়া হয়ে গেছে। এবার যেহেতু একটা টাইমে তুমি ওই রকম একটা কিছু আলোড়ন তুলেছিলে ছবি এঁকে, তাই এখনও তোমার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে এখনও ওটার প্রতি একটা টান বা একটা ভালোবাসা তুমি অনুভব করো। কিন্তু যেহেতু তোমার এই ফিল্ডে সব কিছু পাওয়া হয়ে গেছে, তাই ইউনিভার্স আর ওই দিকটাতে তোমাকে আর দিচ্ছে না কিছু। এবারে ঠিক একই রকমভাবে আজকে তুমি মানে ব্রডলি দেখতে গেলে তুমি একজন ইউটিউবার। এবারে যদি আমরা মাইক্রোস্কোপের মধ্যে ফেলে, যে ইউটিউবার তো অনেকেই হয়, কেউ ফুড ব্লগিং করছে, কেউ রোস্ট ভিডিও করছে, কেউ ট্রাভেল ব্লগ বানাচ্ছে। স্পেসিফিক্যালি দেখতে গেলে তুমি ইউটিউবার প্লাস এই ভৌতিক যে জগৎ, এই যে প্যারানর্মাল ওয়ার্ল্ড, এইগুলো নিয়ে তোমার কাজ কারবার। কারণ তোমার চ্যানেলে যত হোস্ট আসেন তারা এই সংক্রান্ত বিষয় নিয়ে আর কিছু আধ্যাত্মিক আলোচনা। তাহলে প্রশ্নটা হলো যে তুমি এই ফিল্ডে কেন এলে? তো এই লাইফে আমি যদি ধরে নিই যে এটাই তোমার একদম ফিক্সড থেকে যাবে এই কাজটা, তাহলে ধরে নিতে হবে যে আগের লাইফে এইটা খুব স্ট্রংলি তুমি এটার মধ্যে ইনভলভড হয়েছিল, কিন্তু সেই কাজটা তুমি কোনোভাবে কমপ্লিট করতে পারোনি। তাই আবারও তোমাকে তোমার ডেস্টিনি বলো, ইউনিভার্স বলো, ব্রহ্মাণ্ড বলো, ডেস্টিনিটা অ্যাকচুয়ালি ওই যে বললাম, ডেস্টিনিটা কিসের ওপরে, ভাগ্যটা আমাদের কিসের ওপরে তৈরি হয়? প্রারব্ধের ওপরে বেস করেই তৈরি হয়।
তোমাকে আবার সেই জায়গাটাতে এনে ফেললো। আমি যদি আমার কথাও ধরি, তোমার মতো ব্যাপার তো আমারও। আমিও চাকরি করিনি, করতে করতে ছেড়ে দিই, তারপরে আমি টিচিং প্রফেশনে যাই, তারপরে আমার এই ফিল্ডটা এমনই ভালো লেগে গেল যে আমি এটার মধ্যে ঢুকে গেছি। এক্স্যাক্টলি, কারণ সেই অ্যাস্ট্রোলজার যখন বলেছিল যে ওর চাকরি বাকরি হবে না, তারপর কিন্তু আমি আমার অ্যাকাডেমিক ক্যারিয়ার শেষ করার পরে যে কটা কোম্পানিতে আমি জব করেছি, প্রত্যেকটা কোম্পানি ভীষণ রিনাউন্ড কোম্পানি, পপুলার কোম্পানি, কর্পোরেট সেক্টরেরও আলটিমেট লেভেলে গিয়ে আমি কাজ করেছি। কিন্তু সেখানে আমার যথেষ্ট ভালো কমফোর্ট জোন ছিল, আমি একদম সিকিওর থাকতে পারতাম সেখানে। তারপরেও কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমি সেই সিকিওর লাইফটা ছেড়ে বেরিয়ে এলাম। আজকে ইউটিউবার বলো বা এই সোশ্যাল মিডিয়ার ক্যারিয়ার কিন্তু অনিশ্চিত জীবন, এখানে কিন্তু কেউ কোনো রকম সিকিউরিটি দিতে পারবে না। বাট স্টিল কোথাও না কোথাও এটা আমাকে এমনভাবে টানলো যে আমি আমার সিকিউর লাইফটাকে পুরোপুরি ছেড়ে চলে এলাম। কারণ আমি একটা জিনিস দেখেছি যে এই কাজটা করতে আমার টানা যদি 24 ঘন্টা 48 ঘন্টাও কাজ করতে হয়, আমার মধ্যে কোনো ল্যাথার্জি ফিল হয় না, আমি সেরকমভাবে কখনো টায়ার্ড ফিল করি না। কিন্তু ওখানে টানা 9 ঘন্টা কাজ করতে গিয়েও আমার যেন গায়ে জ্বর আসতো। এটা কেন আমি বুঝতে পারতাম না, বাট আমাকে এই যে কাজটা ভীষণভাবে কিন্তু ভীষণভাবে টেনেছে। সেই কারণেই আজকে কিন্তু আমি আমার অ্যাকাডেমিক্যাল কেরিয়ার সব কিছুই জলাঞ্জলি দিয়ে বা বিসর্জন দিয়ে আজকে এই কাজটাকে পুরোপুরিভাবে মানে কি বলবো অ্যাকসেপ্ট করেছি, বা এই লাইফটাকেই আমি চুজ করেছি। আজকে যদি ইন ফিউচার এই প্রফেশন আমাকে সিকিউরিটি নাও দেয়, সেক্ষেত্রে কিন্তু আমার রিগ্রেট থাকবে না, কারণ আমি এটা পুরোপুরি নিজে চুজ করেছি। একটা সময় ছিল আমি ইউটিউব আর আমার চাকরি দুটো একসাথে করেছি একদম, বাট কোথাও না কোথাও কিন্তু ইউনিভার্স আমাকে সেই জায়গাটা থেকে বের করে আনলো। তো ওটাই আমার জানার ছিল যে এটাও কিন্তু মানে রিলেটেড টু পাস্ট লাইফ। কারণ ইউনিভার্স দেখলো যে তোমার ওই পেন্ডিং ইয়েটা রয়েছে এবং তোমার মধ্যে, তাই জন্যই কিন্তু এই প্যাশনটাও কিন্তু দিলেন। এই যে প্যাশনটা, এক একজনের যে এক একটা জিনিসের প্রতি প্যাশন, এটা ভেবে দেখতে হবে। আমি এটা দেখেছি, তুমি কারণ সব মানুষের তো সব জিনিস ভালো লাগে না। একজনের রান্না ভালো লাগে, একজনের লেখালেখি করতে ভালো লাগে, একজনের ছবি আঁকতে ভালো লাগে। তো এগুলো কেন হচ্ছে? ইনফ্যাক্ট তুমি বিশ্বাস করবে না, আমি এটা দেখেছি ইউটিউবে। ধরো আমি কাজ করছি, তো ঠিক যখন আমার মনে হয়েছে যে সত্যি কি জিনিসটা স্টেবল হবে সত্যি, কারণ দেখো আমাদের প্রত্যেককেই ফিউচার নিয়ে ভাবতে হয়। একদম ঠিক আছে, আমরা সবসময় ভাবি যে আমরা যেই কাজটা করছি যেন সেই কাজটা সবসময় ভালোভাবে চলে, রাইট? তো আর সাইমালটেনিয়াসলি আমরা এটাও জানি যে পরিবর্তনই কিন্তু সংসারের নিয়ম। একদম, শ্রীমদ্ ভগবদ গীতাতে এটাই সব থেকে বেশি মেনশন করা রয়েছে বা বলা রয়েছে। তো ঠিক যেই মুহূর্তে না মাথার মধ্যে নেগেটিভ জিনিসগুলো আসে, কারণ তুমি যত বেশি পজিটিভ ভাবো না কেন, কোথাও না কোথাও একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু তোমার ওই সাবকনশিয়াস মাইন্ডে একটা অ্যারাইজ করবে, তাই তো? তো যখন মনের মধ্যে এই জিনিসগুলো আসে, ঠিক তখনই দেখি চ্যানেল একটা বাম্প করে, যেটা পুরোপুরি আমাদেরকে মানে পার্টিকুলারলি আমাকে আবার সেই পজিটিভ দিকটায় নিয়ে চলে যায়। মানে তখন যে বাম্পটা হচ্ছে, তখন আর মনেই হয় না যে নেগেটিভ কিছু চিন্তা করি। মানে ধরো এমন খারাপ কিছু একটা ভাবছি নিজের চ্যানেল নিয়ে বা এ নিয়ে যে আচ্ছা এখন তো আর পুরনো সাবস্ক্রাইবার যারা আছে তারা কমেন্ট করে না, তাহলে তারা কি ছেড়ে চলে গেল আমাদের এই পরিবারটা? এটা যখন আমি ভাবছি, ঠিক তার পরের সপ্তাহে দেখি একটা এপিসোড এত সুন্দর বাম্প করলো, আর নতুন এত মানুষ এসে কমেন্ট করছে, নতুন এত মানুষ ইন্টারাক্ট করছে আমার সাথে। ঠিক আছে, তখন মনে হয় যে না, হয়তো পুরনোরাও রয়েছে, তার সাথে নতুনরাও এসে জুড়ছে। তখন আর সেই মন খারাপের জায়গাটা থাকে না। ঠিক। তো অনেক প্রশ্ন ছিল আজকে, তুমি যেই ঘটনাটা শেয়ার করলে সেই ঘটনার আঙ্গিকে এত প্রশ্ন মনের মধ্যে চলে এলো, স্বাভাবিক যে না জিজ্ঞেস করে আর থাকতে পারে না। ঠিকই করেছো। তো থ্যাংক ইউ সো মাচ দেবদীপ দা। আজকে অনেক দিন পর তোমার কাছে একটা ঘটনা শুনলাম, আর মারাত্মক ঘটনা শুনলাম। শেষবার শুনেছিলাম কালিম্পংয়ে ঘুরতে গিয়ে। ইনফ্যাক্ট আমার কাছে প্রচুর কমেন্ট এসছে যে তুমি দেবদীপ দাকে কেন নিয়ে আসছো না। সেই কারণেই আমি তোমাকে ফোন করেছিলাম। আর লাস্ট টাইম তোমার ভীষণ শরীর খারাপ ছিল, হ্যাঁ, তো সেই কারণে আমরা একসাথে আর কাজ করতে পারিনি তখন। হ্যাঁ, তো যাই হোক, আজকে কোথাও না কোথাও একটা দুর্দান্ত দুর্ধর্ষ এপিসোড হলো। আমি শুধুমাত্র ঘটনার অ্যাসপেক্টে বলছি না, ঘটনার পাশাপাশি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমার নিজের তো পার্সোনালি
অনেক কিছু জানা হলো, অনেক কিছু আমি জানতে পারলাম। ইনফ্যাক্ট এই যে আমার থ্রুতে আজকে তোমরা আসছো, তোমরা যে আমার থ্রুতে অডিয়েন্স বা যারা শ্রোতা, যারা দেখছে, তারা এত কিছু জানতে পারছে, এত কিছু জ্ঞান অর্জন করতে পারছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের, এটাও কোথাও না কোথাও আমার মনে হয় ইউনিভার্সের ইচ্ছাতেই হচ্ছে তো, অবশ্যই তাই। সো কেমন লাগলো বলো আজ? আমার তো খুবই ভালো লেগেছে, এবং তোমার এই নতুন সেট আপ, এটাও আমি না বলে পারছি না, এটাও আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। মাঝখানে 1 মাস আমাদের শ্যুট পুরোপুরি বন্ধ ছিল পুরো এই সেট আপটা রেডি করার জন্য। তো আশা করি ইন ফিউচার আমরা আরও অনেক এপিসোড শ্যুট করব, এরকম আরও আনকভার্ড জিনিসপত্র নিয়ে কথা বলবো, আরও এরকম আনকভার্ড সাবজেক্ট নিয়ে আমরা এলাবোরেটলি ডিসকাশন করব, যাতে মানুষ ঘটনার পাশাপাশি আরও স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ডেপথে গিয়ে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে জানতে পারে। একদম। তো থ্যাংক ইউ সো মাচ। গল্পওয়ালা, The real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরার এক্সপিরিয়েন্স নিয়ে।